আমি সবসময় একটা জিনিস বলি, the diet has to be a representation of what you will be eating throughout your entire life, which has to remain true to your genes. তোমার জিন কিরকম তার সাথে আমাকে মিলিয়ে দেখতে হবে। That has to remain true to your work culture. তুমি কি ধরনের কাজ করো। ম্যাম এখন একটা খুব নাম এসছে, সেটা হচ্ছে কোলাজেন। কোলাজেনটা কি? কোলাজেন একটা প্রোটিন যেটা আমাদের যে টিস্যু, কানেকটিভ টিস্যু থাকে সেটার মধ্যে থাকে, এবং কোলাজেন এমন একটা জিনিস যেটা ন্যাচারালি আমার বডি তৈরি করে। নাকি না সারাদিন ওই দুটো বাদাম আর একটা পেঁপের জুস, পরের দিন কি না ওয়ালনাটস আর লেমন ওয়াটার, একটু ডাবের জল মাঝে মাঝে দিলাম। এইভাবে তারা সাস্টেন করছে, তারা করছে কেন? তারা হেলথ ইনভেস্টমেন্ট করেছে না, তারা দুর্দান্ত রেজাল্ট পাচ্ছে। 1 মাসে 8 কেজি 9 কেজি 10 কেজি লস। আর কি চাই আমার? কিন্তু অ্যালকালাইন ওয়াটারটা কি, একটু ডিটেলস আমাকে বলবেন? সাধারণভাবে আমরা কিভাবে অ্যালকালাইন ওয়াটার বানাতে পারবো? সো আমার কাছে যদি অ্যালকালাইন কথাটা বলো, প্লিজ ডায়েটের মধ্যে সিজনাল ভেজিটেবলস, সিজনাল শাকসবজি, ফল এগুলো রাখো। দিনে জলটা একটু ভালো করে খাও। তাতেই তোমার বডি অ্যালকালাইন থাকবে। তোমাকে তার জন্য আলাদা করে অ্যালকালাইন জল খেয়ে আমাকে অ্যালকালাইন করা, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ইয়োর কল, বিকজ সায়েন্টিফিক্যালি ইট ডাজন্ট মেক এনি সেন্স। আজকের অতিথি ডায়েটিশিয়ান শ্রেয়সী ভৌমিক। আপনি নিশ্চয়ই ডায়েট করছেন বা ডায়েট করার কথা চিন্তাভাবনা করছেন, এবং তাতে 3 থেকে 7 কিলো ওয়েট কমাবেন ভাবছেন 2-3 মাসের মধ্যেই। কিন্তু আপনার কি জানা আছে এত তাড়াতাড়ি বডি ওয়েট লস করার জন্য আপনার বডিতে কি কি হতে পারে, কি কি প্রবলেম ফেস করতে পারেন? এই সব ব্যাপারগুলো ডিটেলসে এই এপিসোডে আলোচনা হয়েছে। উনি আলোচনা করেছেন আমাদের দেহের ভাইটামিন, মিনারেল, আয়রন এইগুলোর অভাবে কি কি প্রবলেম আমরা ফেস করতে পারি, এবং কিভাবে জল খাবেন, কতটা জল খাবেন, কি পরিমাণ জল খাবেন, এই সব কিছু এই এপিসোডে আলোচনা করা হয়েছে। এবং দৈনন্দিন জীবনে কি খাওয়াটা দরকার আর কি খাওয়াটা সম্পূর্ণ অ্যাভয়েড করা দরকার, এই সব কিছু নিয়ে আজকের এপিসোড। আমার মনে হয় এই এপিসোডটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। সম্পূর্ণ এপিসোডটা দেখবেন স্কিপ না করে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা নতুন এবং যারা প্রথম দেখছেন। বেল আইকনটা প্রেস করে দেবেন ফর ফার্দার নোটিফিকেশন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে দেবেন। তো চলুন শুরু করা যাক। শ্রেয়সী ম্যাম, ওয়েলকাম টু কথা কানেকশন। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আজকে অনেকদিন পর আবার একটা ডায়েট নিয়ে আমরা একটা এপিসোড করতে চলেছি। আই হোপ এই এপিসোডটা খুব 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 ভালো হবে। আর হ্যাঁ, একদম একদম। আর লোকে অনেক কিছু জানবে এখান থেকে। অ্যাবসলিউট। আমার প্রথম কোশ্চেন, ভালো ডায়েটিশিয়ান কিভাবে চিনব? বাপরে বাপ! এই কোয়েশ্চেনটা একটা ভীষণই গ্র্যাভিটি রিচ কোয়েশ্চেন, বাট আমার বলতে কোনো দ্বিধা নেই, বিকজ আমার মনে হয় আমি অনেক ইন্টারভিউ চ্যানেল, পডকাস্টে আমি এই জিনিসটা বলে আসি। তার কারণটা হলো লোকেদের কাছে সেই ঠিক অ্যাওয়ারনেসটা পৌঁছানোটা খুব দরকার। সো বেসিক্যালি দেখো, চেনার ব্যাপারটা এটাই যে আমাদের যে কোয়ালিফিকেশন, আমরা আজকে যে নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছি, সেটা অনেকগুলো ফেজেস এর মধ্যে দিয়ে কিন্তু আমরা গেছি। মানে টু বি ভেরি অনেস্ট, কোনো সার্টিফিকেশন কোর্স ৩ মাসের বা ৬ মাসের করে আমি নিজেকে একজন সার্টিফাইড পজিশনে নিয়ে যাওয়া, সেটার ক্ষমতা কিন্তু আমরা কেউ রাখতে পারি না, বিশেষ করে একটা মেডিকেল ওরিয়েন্টেড সাবজেক্টে। এটা একটা প্যারামেডিক্যাল লাইন তুমি বলতে পারো। সো নিউট্রিশন নিয়ে পড়তে গেলে যেটা আমাদের প্রথম দরকার সেটা হলো স্কুল লাইফ থেকেই বায়োলজি তো থাকতেই হবে, যেটা আশা করি আমাদের থাকে। তারপরে 11-12 এ গিয়ে নিউট্রিশন বলে আমাদের একটা সাবজেক্ট থাকে, যেটা ফুড অ্যান্ড নিউট্রিশন। কিন্তু ব্যাপারটা হলো সেটা না আমাদের হিউম্যানিটিজ মানে আর্টস গ্রুপের মানে যারা ধরো আর্টস নিয়ে পড়াশোনা করছে, সেখানেও কিন্তু নিউট্রিশনটা অ্যাজ আ সাইড সাবজেক্ট হিসেবে থাকতেই পারে।
এবং যারা সায়েন্স নিয়ে মানে বায়ো সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে তাদেরও কিন্তু নিউট্রিশন আছে। আর তফাৎটা এটাই যে তুমি যদি নিউট্রিশন নিয়ে ফার্দার স্টাডিজ করতে চাও তাহলে কিন্তু হিউম্যানিটিজ বা আর্টস গ্রুপে যারা সাইড সাবজেক্ট হিসেবে নিউট্রিশনটা পড়েছে সেটা কিন্তু তারা পারবে না। সো সেইখানেই তোমার চলে আসছে বায়োসায়েন্স এবং বায়োসায়েন্স মানে কেমিস্ট্রি মানে 10, 11, 12 বিশেষ করে 11, 12 এ মাস্ট। ওকে। কেমিস্ট্রি ছাড়া আমরা কোনো রিকগনাইজড কোনো ইউনিভার্সিটিতে আমরা নিউট্রিশনে অ্যাডমিশন নিতে পারি না। আচ্ছা। এটা আমি আবারও বলছি। সো তারপরে কেমিস্ট্রি থাকলে পরে অ্যাগেন বিএসসি, এমএসসি, বিএসসি তোমার ৩ বছরের, এমএসসি ২ বছরের, টোটাল 5 ইয়ার্স কমপ্লিট করার পরে তারপরে হসপিটাল ইন্টার্নশিপটা কিন্তু মাস্ট। তার কারণটা হলো আমরা যখন এবার ডায়েটিশিয়ান না বা নিউট্রিশনিস্ট বলো, ডায়েটিশিয়ান বলো তার মধ্যেও তফাৎ আছে। যেমন আমরা সবাই কিন্তু বিএসসি, এমএসসি পাশ করে নিজেদেরকে নিউট্রিশনিস্ট বলতেই পারি। কিন্তু তুমি যদি আজকে ডায়েটিশিয়ান বলতে চাও নিজেকে বা ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট হিসেবে নিজেকে পরিচয় দিতে চাও, তোমার কিন্তু ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্সটা থাকা খুব দরকার। এবং সেই ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স মানেই হলো হসপিটাল ইন্টার্নশিপ মাস্ট। ওকে। এবং সেখানে আমাদের প্র্যাকটিক্যালি কাজ করতে হয়। একদম ফিল্ডে নেমে পেশেন্টদের সাথে কমিউনিকেশন। একজন ডক্টর যখন একটা পেশেন্টের কোনো মেডিকেল কন্ডিশন নিয়ে প্রেসক্রিপশনে লিখছে কি ওষুধ, সেই ফুড এবং ড্রাগের ইন্টারঅ্যাকশনের জন্য কি খাবার আমরা পেশেন্টকে দিতে পারবো, না দিতে পারবো। সো ইট ইজ আ ভেরি ইনডেপথ সাবজেক্ট যেটা কিন্তু শুধু নিউট্রিশন নিয়ে আমি পড়ে গেলাম, পাশ করে গেলাম নয়। আমরা বিএসসি, এমএসসি লেভেলে আমরা কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, হ্যাঁ? মাইক্রোবায়োলজি, এপিডেমিওলজি প্রত্যেকটা সাবজেক্ট যেটা কিনা একজন ডক্টর যখন বিএসসি মানে এমবিবিএস করে আরকি, তাদেরও কিন্তু এই সাবজেক্টগুলোর মধ্যে দিয়েই যেতে হয়। হ্যাঁ, আমাদের হয়তো অ্যাসোসিয়েটেড সাবজেক্ট এগুলো, তাদের হয়তো এটা বেস সাবজেক্ট, মেইন সাবজেক্ট হিসেবে। সো এত কিছু করার পরে আজকে আমি নিজেকে এই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে ইয়েস, আই অ্যাম আ সার্টিফাইড ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট বিকজ আমার হসপিটাল ইন্টার্নশিপ করা। আমি তারপরে প্রায় তোমার ৮-৯ বছর একটা বেসরকারি হসপিটালের সাথে আমি যুক্ত, যেখানে সিনিয়র এক্সিকিউটিভ ডায়েটিশিয়ান হিসেবে আমার কাজ। তারপরে এখন আমি বিভিন্ন সেক্টর একটু এক্সপ্লোর করছি। এখন ভার্চুয়াল প্ল্যাটফর্মেও আছি যেখানে আমি ডায়াবেটিক রোগীদের নিয়ে বিশেষ করে আমার কাজ এবং তার সাথে আমি পড়াশোনা করতে ভীষণ ভালোবাসি। এবং নিউট্রিশন এমন একটা সাবজেক্ট না যেটা প্রত্যেকদিন নতুন কনসেপ্ট নিয়ে আসছে। নতুন, নতুন লাইফস্টাইল ডিজিজও পাচ্ছে। এক্সাক্টলি। মানে আমি আ কলেজ লাইফে যা পড়েছি ধরো ডায়াবেটিস নিয়ে। ও আচ্ছা আপনার ডায়াবেটিস? These are the foods to be included, these are the foods to be excluded শেষ। বাট এখন এই যে আমি যখন ডায়াবেটিক রোগীদের নিয়ে হ্যান্ডেল করি, শুধু নিউট্রিশনের ওপর কিন্তু ডায়াবেটিস রেমিশন করা বা রিভার্সাল করা একদমই সম্ভব নয়। এখানে আমরা একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে কাজ করছি, যেটা একটা মানুষের ওভারঅল ওয়েলবিং চেঞ্জ করতে পারে এবং যেমন আমাদের নিউট্রিশন, আমাদের একটা বেসিক ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ঘুম, হাইজিন যখন আমরা স্লিপ হাইজিন নিয়ে বলি, আমাদের শুধু থট প্রসেসটা হলো ম্যাডাম আমি 7 to 8 আওয়ার্স কিন্তু ঘুমোই। কিন্তু কখন ঘুমোচ্ছি, কখন উঠছি, কোয়ালিটি অফ স্লিপ কেমন, এগুলো এত ইনডেপথ কিন্তু কেউ মানে আলোচনার মধ্যেই থাকে না। বাট এটা কিন্তু থাকা দরকার। একজন পেশেন্ট তোমার কাছে যখন আসছে, আমার কাছে তো আমি ৪০ মিনিট কাউন্সেলিং এ দিই। বিকজ আমি যদি আমার পেশেন্টকে ভালো করে না জানি, আমি যদি তার ইনার হেলথ সম্বন্ধে আমার কোনো আইডিয়াই না থাকে, ওই ওপর আপনার এটা হয়েছে আপনি এটা খাবেন, কোনো লাভ নেই। এগুলো সব ডায়েট চার্ট বানানোটাও সব বড় কথা নয়। ডায়েট চার্ট আমার মনে হয় এখন Google ও বানিয়ে দেবে বা এখন ChatGPT চলে এসেছি, ChatGPT বানিয়ে দেবে যে আমার এই রোগ আছে, এক আমি কি খাবো? ফেলে দাও তোমাকে স্ট্রাকচারটা বানিয়ে দিই। Google বানিয়ে দেবে। যথেষ্ট ভালো বানায়। যথেষ্ট। হ্যাঁ, আমি নিজে দেখেছি। বানিয়ে দেবে। দেয়। এবং যারা জিম-ফিম করছে বেসিক্যালি তারা তাই করছে এখন ChatGPT। তাদের এখন নিউট্রিশনিস্ট এর কাছে যাওয়ার দরকার না। আমি কেন আপনাকে জিজ্ঞেস করলাম? বিকজ প্রচুর আ সো কল্ড নিউট্রিশনিস্ট আমাদের আশেপাশে পাড়া-পড়শিতে গজিয়ে উঠেছে। আমি সেই জন্যই আমি আপনার প্রচুর রিলস দেখেছি, প্রচুর ভিডিও দেখেছি এবং আমি ভেরিফাইও করেছি যে আপনি কোথা থেকে পাস আউট করেছেন। তো সেই জন্যই আপনাকে ডাকা বিকজ আপনার কাছ থেকে এট লিস্ট যেই তথ্যগুলো আমি পাবো সেই তথ্যগুলো কেউ ডিনাই করতে পারবে না। সিম্পলি। আর লোকের ভালো হবে।
আর আপনি যেই ডিটেলসগুলো এখন বললেন তাতে মনে হয় যারা অল্প বয়সী, যারা এখন পড়াশোনা করছে তাদের 11, 12 বা 10th, তারা হয়তো এই যাতে ভাঙতে পারে তারা নিয়ে অ্যাপ্রোচ Obvious. করতে পারে। ঠিক আছে? Obvious. থ্যাংক ইউ এই ইনফরমেশনটা দেওয়ার জন্য যারা এখনো স্টুডেন্ট। সেকেন্ড কোয়েশ্চেন আমার কাছে যেটা হচ্ছে পুষ্টি। আসলে আমাদের ইন্ডিয়া হচ্ছে পুষ্টির ডেফিসিয়েন্ট। পুষ্টিটা আমরা কিভাবে আমাদের দেহে, আমাদের বডিতে ইনট্যাক্ট করাবো? কোন, কোন খাবারে পুষ্টিজনিত খাবারগুলো আমাদের খেতে হয়? দেখো, আমি এক্ষুনি যেটা নিয়ে বলছিলাম যে আমরা তো একটা মানুষের ওই ওভারঅল হেলথ নিয়ে ডিল করি। আমি নিউট্রিশনিস্ট মানে আমি যে শুধু নিউট্রিশন পার্টটা দেখব তা কিন্তু নয়। বিকজ সেখানে আমি 100% কিন্তু সেই মানুষটাকে না রিকভার করাতে পারবো না। তো এই যে তুমি বলছিলে যে এই যে এআই, ChatGPT, তো এখানে একটাই জিনিস ল্যাকিং, সেটা হলো হিউম্যান টাচ, রাইট। মোটিভেশন, কাউন্সেলিং। আজকে সে হয়তো আমার স্ট্রাকচার জেনে একটা ডায়েট চার্ট তৈরি করে দিল। এবং আমি এটা মানে বলতে আমার এক ফোঁটাও বাধা নেই। আমি কখনো আমার প্র্যাকটিসে ডায়েট চার্ট কথাটা বলা প্রেফারই করি না। আমার কাছে এটা একটা ডায়েট প্রেসক্রিপশন। ঠিক যেমন Correct. একজন ডক্টর প্রেসক্রিপশন লিখে কি, কি ওষুধ খাবেন না খাবেন একটা প্রেসক্রিপশন বানানো হয়। ডায়েটটাও কিন্তু একটা মেডিকেল থেরাপি। সেটা কোনো একটা ওই ফ্যাশনেবল একটা চার্ট নয়, কাগজে একটা কলমে আমি লিখে দিলাম, কিছু, কিছু দুর্দান্ত এক্সোটিক জিনিস দিয়ে দিলাম। দেখলেই মনে হবে হ্যাঁ, ডায়েট করছি। হ্যাঁ, কেন আমার কাছে তুমি ভাবতে পারবে না এরকম অনেক পেশেন্টরা এসছে আমার ইনিশিয়াল প্র্যাকটিস লাইফে। চেম্বারে এসে যখন আমি তাকে একটা সিম্পল ট্র্যাডিশনাল ডায়েট প্রেসক্রিপশন করে হাতে দিয়েছিলাম, ওমা তারা ডিসঅ্যাপয়েন্টেড। তারা স্যাটিসফাইড নয় আমার ডায়েট প্রেসক্রিপশন নিয়ে। কেন? না ম্যাডাম, আমি তো ডায়েট চার্ট নিতে এসছি। বললাম হ্যাঁ, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি এখানে আপনি ওই ডেইলি বেসিসে যেরকম আমরা খাই ভাত, ডাল, সবজি, রুটি একই তো। এখানে ডায়েট কোথায়? এই জন্য তারা ডিসঅ্যাপয়েন্টেড। আচ্ছা। তখন আমি আবার বোঝার চেষ্টা করলাম তাহলে একটু আগে এবার বোধহয় আমাকে বুঝতে হবে যে আপনার মতে ডায়েটটা কি? একটু আমাকে বলুন তো আপনি কি আপনার এক্সপেকটেশনটা কি? আমি ওপেনলি তখন বলছে, "ম্যাডাম আমি দেখুন একটা সার্টেন হেলথ ইনভেস্টমেন্ট করলাম।" আমি হেলথ ইনভেস্টমেন্টই বলি, আমি ফিজ ওরমভাবে বলতে চাই Then? না। সো ইটস আ ইনভেস্টমেন্ট। ইট সাউন্ডস গুড। সো কিন্তু তাতে আমি পেলামটা কি এইটা তো আমি নিজেও বাড়িতে করি ইনফ্যাক্ট। তো যেটা আমি তাদের সাইকোলজি বুঝলাম যে ডায়েট হ্যাজ টু বি সামথিং এক্সট্রিম। একটা আমার কিছু একটা এক্সট্রিম ওয়েট লস হবে, একটা এক্সট্রিম ভাবে আমি এনার্জি লস করব, হ্যাঁ মনে করছি যে ডায়েট করেছি। এরকম একটা ফিলিং আসবে। তো আমি সবসময় আমার বিভিন্ন পডকাস্ট চ্যানেলে আমি নিজেও যখন কথা বলি, আ আমি সবসময় একটা জিনিস বলি, যেটা আমি বারবার হয়তো রিপিট করি, যে ডায়েট হ্যাজ টু বি আ রিপ্রেজেন্টেশন অফ হোয়াট ইউ উইল বি ইটিং থ্রুআউট ইউর এন্টায়ার লাইফ, which has to remain true to your genes. তোমার জিন কিরকম তার সাথে আমাকে মিলিয়ে দেখতে হবে। That has to remain true to your work culture. তুমি কি ধরনের কাজ করো? তুমি কি সেডেন্টারি কাজ করো? ডেস্ক জবে আছো? না তোমাকে ঘুরে বেড়িয়ে ট্রাভেল করতে হয়? সেইভাবে আমাদের জিনিসগুলোকে টাইট্রেট করতে হয় না? সবার জন্য তো সবকিছু নয়। তারপরে আমার কাছে আমার পেশেন্টদের ভালো লাগা, আমি কি, কি ভালোবাসি খেতে, কি, কি না এটা আমার কাছে ভীষণ ইম্পোর্টেন্ট। আমি ডায়েটিশিয়ান মানে আমি কিছু জিনিস আপনার উপর মানে ইম্পোজ করে দিলাম না বিকজ আপনাকে এটা করতে হবে। আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। আমি যথেষ্ট তাদের পার্সোনাল লাইকস ডিসলাইকসকে আমি প্রেফারেন্সে রাখি। কারণ কি আগেন আমি কিন্তু একটা সাস্টেনেবল রেজাল্ট চাই। আমি ক্ষণস্থায়ী কোনো রেজাল্ট চাই না। সেটা দেরি করে হোক। দেরি করে হোক, টাইম লাগুক, অসুবিধা নেই। বাট সেটা যেন স্লো হোক বাট স্টেডিলি হোক। এখন তো সবাই কুইক রেজাল্ট, কুইক ফিক্স। কুইক রেজাল্ট। তাই আমি বলছি আমি অবাক হই যে আমার কাছে এরকম প্রচুর পেশেন্ট আসে যারা আমি ডায়েট চার্ট দেখি মানে কি ফলো করেছেন না ম্যাডাম আমি ওই কি অমুক জুস ডায়েট, পাপায়া জুস ডায়েট, অমুক জুস ডায়েট, কি এগুলো নাকি না সারাদিন ওই দুটো বাদাম আর একটা পেঁপের জুস এটা আমার মানে ডায়েট। পরের দিন কি না ওয়ালনাটস আর লেমন ওয়াটার, একটু ডাবের জল মাঝে মাঝে দিলাম। এইভাবে তারা সাস্টেইন করছে, তারা করছে। কেন? তারা হেলথ ইনভেস্টমেন্ট করেছে না? তাই তো সাস্টেইন করতেই হবে। নাহলে আমার পয়সা উসুল কি করে পাবে? করছে। তারা দুর্দান্ত রেজাল্ট পাচ্ছে। ১ মাসে ৮ কেজি, ৯ কেজি, ১০ কেজি লস। আর কি চাই আমার? কিন্তু
এই যে এইভাবে করে তারা যে একটা ম্যালনারিশমেন্টের দিকে তারা নিজেদের ঠেলে দিচ্ছে এবং ম্যালনারিশমেন্ট মানেই মানে আমরা কি বুঝি বলতো সেটা বোধহয় ওই রুরাল এরিয়াজে ভীষণ কমন। বাট মালনারিশমেন্ট মানে কিন্তু এই না যে শুধু শুধু সেটা আমরা আন্ডার নিউট্রিশনকে বলি। আন্ডার নিউট্রিশনও ম্যালনারিশমেন্ট হতে পারে, ওভার নিউট্রিশনও কিন্তু ম্যালনারিশমেন্টের মধ্যেই পড়ে। কিন্তু আমি স্পেসিফিক্যালি তুমি যেহেতু ব্যালেন্সড নিউট্রিশন নিয়ে কথাটা তুললে, আমি একটু আন্ডার নারিশমেন্ট নিয়ে বলব যেটা কিন্তু আমাদের এই আরবান পপুলেশনে এক্সাক্টলি প্রিভেল করে। কিভাবে বলো তো? যখন একজন পেশেন্ট আসে, আমি সবসময় বলি আপনি একটা ফুল বডি ডায়াগনস্টিক করে তারপর আমার কাছে আসবেন। আচ্ছা। আমি কিন্তু কাউকে উইদাউট ইনার হেলথ এর আপনার কি অবস্থা না জেনে ওই ওপর ম্যাডাম আমি ওয়েট লস করতে চাই। আমি তখন স্ট্রেট বলি, মেবি দিস ইজ নট দ্য রাইট প্লেস বা মেবি আমি হয়তো সেটা পারব না। কারণ কি আমি সেইভাবে প্র্যাকটিস করে অভ্যস্ত নই। তো এবার যখন ওই ডায়াগনস্টিক রিপোর্ট গুলো নিয়ে আসে, সবথেকে যেটা বেশি আমরা দেখতে পাই এই যে ডেফিসিয়েন্সি নিয়ে কথা বলছিলাম, ভিটামিন এবং মিনারেল ডেফিসিয়েন্সি যেটা কিনা আমরা চোখেই পড়ে না। কেন? রাইট। আমরা ম্যাক্রোজ নিয়ে আমাদের মাথা ব্যথা। কত কার্বস খাবো, কত প্রোটিন খাবো, কত আমাদের ফ্যাট হতে হবে ব্যাস সেইখানেই শেষ। কিন্তু এইসবের চক্করে আমার যে ইন্টারনাল হেলথটা উইথ মাইক্রো নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি যেখানে ভিটামিন মিনারেলস বলতে আমি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ভীষণ কম, ভিটামিন বি12 ভীষণ কমন এবং মিনারেল যদি বলি আয়রন ডেফিসিয়েন্সি। সো এগুলোর তুমি কি করে এবার ঠিক করবে? এবং এগুলো কেন হয়েছে তার কারণ হয়তো অনেক হতে পারে। প্রধান কারণ কি? এই ফ্যাট ডায়েট এবং ক্র্যাশ ডায়েট। যেখানে আমি পুরো আমার যে নিউট্রিয়েন্ট তার পুরো একটা ডিপ্লিশন হয়ে যাচ্ছে। কিছুই আর থাকছে না শরীরে এবং সবথেকে যেটা বড় চ্যালেঞ্জিং সেটা হলো আমাদের মেটাবলিজম। মেটাবলিজম কিন্তু একদম শেষ। মেটাবলিজম মানে এই যে আমরা একটা খাবার খাচ্ছি, সেই খাবারটাকে ভালো করে ডাইজেস্ট করা, অ্যাসিমিলেট করা, কতটা অ্যাবজর্ব হবে, কতটা সেটা স্টুল এবং ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাবে। এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটাই পুরো ডিস্টার্বড হয়ে যাচ্ছে আজকালকার দিনে আমি যেটা দেখছি। তো আমি সবার কাছে এটাই অনুরোধ করব যে ওই পেঁপের জুস, লাউয়ের জুস খেয়ে তো আমরা সাস্টেইন করতে পারব না। তো এটা যত তাড়াতাড়ি আমরা রিয়ালাইজ করতে পারবো তত ভালো। এবং সত্যি যদি আপনারা একটু এই ক্লিনিক্যাল কনসেপ্ট এর বেসিসে আমরা কাজটা করি না, তাহলে কিন্তু এই ডিআইইটি এই ওয়ার্ডটা পানিশমেন্ট বা স্টারভেশন ছাড়া আমি কিছুই মনে করি না। সিম্পল। পুষ্টি যে যদি আমরা ইনটেক ভালো করে না করি, কি প্রবলেম মেইনলি আমরা দেখা দিতে পারে? এই যে আমি যেটা বললাম ম্যাক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি এগুলো তো কমন। এবং এগুলোকেই যখন আমরা নেগলেক্ট করি, কারণ কি দেখো আমি বললাম না যে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি নিয়ে কারোর মাথা ব্যথা নেই। নেই। কত জলদি আমি ওয়েট লস করতে পারবো বা আমি মাসল বিল্ডিং, আমি এখন জিমে একটা এই মাসল মাস বাড়াতে চাই। তো এক গাদা আমি ডাম্বেল নিয়ে করছি, হ্যাঁ? হাই প্রোটিন ডায়েটে আছি, প্রোটিন সাপ্লিমেন্ট খাচ্ছি, প্রোটিন শেক খাচ্ছি। আমার আমার সেইটুকুই আমার ইন্টারনালি আমার আদৌ যে আমি প্রোটিনটা খাচ্ছি সেটা কি আদৌ আমার বডিতে অ্যাবসর্ব হচ্ছে ঠিক করে? কোয়েশ্চেন মার্ক। নাও হতে পারে বিকজ আমার প্রচুর এরকম যে পেস ক্লায়েন্ট আছে, গাট হেলথ আ সবথেকে মেজর রুট কজ অফ এনিথিং ইজ গাট হেলথ। তোমার যদি গাট হেলথ ডিস্টার্ব থাকে যে কোনো কারণে, তোমার কিন্তু আল্টিমেটলি কোনো খাবারই ঠিকঠাক ডাইজেস্ট হচ্ছে না। ওই জন্যই লোকেরা এত টাকা খরচা করে সাপ্লিমেন্ট কিনছে, এ কিনছে। আল্টিমেটলি তারা রেজাল্টই পাচ্ছে না। কেন? তাদের ইন্টারনাল অবস্থাই খারাপ। তো সেটার উপর আগে আমাদের ফোকাস করা দরকার। তা না হলে এখন লাইফস্টাইল ডিজিজের মানে বাহার। এবার আমি উফে! কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব? সবই এখন ডায়াবেটিসও যেটা আগে আমরা ভাবতাম যে না ম্যাডাম আমি তো চিনি খাই না, আমি তো আলু খাই না, আমি কলা খাই না, তাও আমার ডায়াবেটিস কি করে হয়ে যাচ্ছে? এটার একটাই উত্তর লাইফস্টাইল। লাইফস্টাইল ভালো করেও সব সব সুস্থ ঠিক থাকে। হয়ে যাবে। আ ম্যাডাম প্রচুর গরম পড়েছে। বীভৎস গরম 36, 38 যাচ্ছে। লোকে সুস্থ কিভাবে থাকবে, কি ভালো খাবার খাবে, এটা যদি আপনি বলেন এই মুহূর্তে খুব দরকার একটা এটা। ভীষণ। আচ্ছা বিনোদ তোমার সাথে আমি একটা গেম খেলি। বেশ। আমি যদি ধরো বলি যে একটা ওয়ার্ড অ্যাসোসিয়েশন গেম খেলছি আমরা যে হোয়াট ইজ দ্যাট ফার্স্ট ওয়ার্ড যেটা তোমার মাথায় আসে যখনই তুমি গরম নিয়ে ভাবো? কি বলবে? ঠান্ডা। ঠান্ডা, হ্যাঁ, মানে কুলিং এজেন্ট তো দরকার। হ্যাঁ। কিন্তু আমরা যদি একটু মেডিকেলি ভাবি, কোন জিনিসটা আমাদের মানে খুব চ্যালেঞ্জিং এই সময়? বলতে পারো? চ্যালেঞ্জিং বলতে
যেটা নিয়ে আমাদের কোপ আপ করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। কি বলতো? ডিহাইড্রেশন। রাইট, প্রচন্ডভাবে। রাইট। এবার ডিহাইড্রেশন যে হচ্ছে কি করে বুঝবো? ডিহাইড্রেশন তো আমাদের মাল্টিপল প্রবলেমস, স্কিন প্রবলেম থেকে শুরু করে খিদে না পাওয়া যেটা আমরা লস অফ অ্যাপেটাইট বলি। তার সাথে ধরো আ তোমার মাথা যন্ত্রণা, ইয়েস। মাইগ্রেন, তারপরে দেখবে ওই আ আ কি বলে ওই মাসল ক্র্যাম্পিং, হুম? ঘুম থেকে উঠলে পরে দেখবে হাত পায়ে একটা ওই টিংলিং সেনসেশন হয়। ইয়েস। কেন? ডিহাইড্রেশন। এবং এই সিম্পটমস গুলো মানে আপনি বলছেন জল ভালো করে খাচ্ছি না বুঝে? এক্সাক্টলি, এক্সাক্টলি। এবং এই সিম্পটমস গুলো যদি পারসিস্টেন্ট চলতে থাকে, তাহলে কিন্তু তুমি এবার তৈরি হয়ে যাও these are the warning signs of dehydration. এবং সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, ইভেন যদি আমার 1% ও হাইড্রেশন লেভেলে ড্রপ হয়, সেটাও কিন্তু আমাদের পুরো ইলেক্ট্রোলাইট যে ব্যালেন্স, পুরো ডিসরাপ্ট করে দিতে পারে, পুরো আপসেট করে দিতে পারে। ইয়েস, এবং ইলেক্ট্রোলাইট মানে আমরা জানি সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ফসফরাস, বাইকার্বনেট এগুলো ভীষণ মানে ইম্পর্টেন্ট আমাদের ইলেক্ট্রোলাইট সিস্টেমটাকে সাপোর্ট দেওয়ার এবং ইলেকট্রোলাইটস এর মাল্টিপল ফাংশন। এই যে আমাদের কোনো নিউরোলজিক্যাল তুমি হেলথ নিয়ে যদি কথা বলো, ইলেকট্রোলাইটস এর একটা বিশাল রোল আছে। তুমি যদি একটা পিএইচ ব্যালেন্স মেইনটেইন করা নিয়ে কথা বলো, ইলেকট্রোলাইটস এর একটা বিশাল রোল আছে। এই যে মাসল কন্ট্রাকশন নিয়ে আমি এখন বলছিলাম, দেখবে অনেক সময় আমরা মাসল স্টিফনেস ফিল করি। হুম। আগেন ইলেকট্রোলাইটের ইমব্যালেন্সের জন্য হয়তো হচ্ছে, তুমি বুঝতেও পারছো না। সো ডিহাইড্রেশনটা আমাদের আটকাতে হবে। আচ্ছা, আমি কেন ডিহাইড্রেশন বললে আপনি আমার একটা কথা মনে পড়লো। আমি বাইকে অফিস যাচ্ছি, জল পিপাসা পাচ্ছে। অফিস পৌঁছে জল পিপাসা পাচ্ছে। আমি গাড়ি স্ট্যান্ড করে যখন আমি অফিসের ভেতর ঢুকে গেলাম, তখন আমার আর জল পিপাসাটা মনে নেই। কারণ কি আমি এসির মধ্যে ঢুকে গেলাম। আর এসির মধ্যে খুব জল পিপাসা কম পায়। তুমি এখানে একটা মানে ট্রুথ বোম বার্স্ট করলে এক্ষুনি। আমি এটা ইনফ্যাক্ট বলতাম যে দেখবে ঠিক যখন আমরা এসি ঘরে বসি, আমার জল তেষ্টা পায় না। না। বাট আসল ট্রুথটা কি বলতো? আমরা মোস্ট অফ আস আর ডিহাইড্রেটেড। আমরা অ্যাকচুয়ালি কিন্তু ডিহাইড্রেটেড, কিন্তু ওই যে যেহেতু এসি ঘরে বসে আছি, জলটা যে খেতে হবে সেটাই তো ভুলে যাই। অনেকক্ষণ পরে আমার মনে পড়ে, পরে হঠাৎ মনে পড়ে। আরে এক্সাক্ট জল খাওয়া হলো না। তো একদম ঠিক। এইজন্য কিন্তু আমারও মানে আপনি যেই প্রবলেম গুলো বললেন, সেই প্রবলেম গুলো হয়, আমি ফেস করি। তো ডিহাইড্রেশন আমার মনে হচ্ছে যে মানে জলের একটা যে রয়েছে গুরুত্বপূর্ণ রোল, প্রচুর গুরুত্বপূর্ণ। রয়েছে। এবং তুমি এখন খাবারের কথা খাবার। বলছিলে। সো খাবারের জন্য দেখো, খাবার ইউজুয়ালি এই সময় লাইট, যেটা গাটের জন্য ভালো, যেটা আমাদের একটা কুলিং, একটা হাইড্রেটিং এফেক্ট দেবে। তো সেগুলোই রাখা ভালো। মানে আমার কিছু টপ ফেভারিট কিছু ফুড আইটেমস আছে যেগুলো আমি অনবরত আমার পেশেন্টদের বলতেই থাকি যে আর কিছু হোক না হোক এগুলো অন্তত একটু ডায়েটে রাখার চেষ্টা করবে। আমার তার মধ্যে টপ ফেভারিট হলো লেবুর জল। আচ্ছা, পাতি লেবুর জল। কখন খাবেন? সিম্পল, ইজিয়েস্ট ওয়ে। এই কখন খাবেটা ইজ অ্যাগেন আ ভেরি কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন। অনেকেরা জিজ্ঞেস করে, "ম্যাম সকালে খালি পেটে খেলে কি ভালো? বা মাঝখানে খাবারের মাঝখানে খেলে ভালো?" দেখো এই জিনিসটা না ডিপেন্ড করে তোমার বডি কি রেসপন্স করছে। আমি এরকম সকালে খেলে আমার অ্যাসিডিটি হয়ে যায়। তোমার হয়। আমি আবার যখন সকালে লেবুর জল খাই আমার কিন্তু হয় না। তার মানে কি এখানে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল কিন্তু আমাদের সিস্টেম ভ্যারি করে। রাইট। এবং এখানে আমি কখনোই কোনো থাম্ব রুল দিতে পারবো না যে না তোমাকে লেবুর জলটা খেলে সকালেই খেতে হবে। তুমি যদি বলো যে লেবুর জল খেলে অ্যাসিড হয়, তার মানে কিন্তু তোমার লেবুটা প্রবলেম নয়। তোমার প্রবলেম কিন্তু গাট হেলথ। একদম। তোমাকে তাহলে রুট কজে গিয়ে ঢুকতে হবে এবং আমি ওই লেবুকে বলে দিলাম একটা কালপ্রিট। এটা হয় না। লেবু হতে পারে অ্যাসিডিক, কিন্তু কি হয় জানো তো? লেবুর জল হিসেবে যখন আমরা খাই, আমাদের যে স্যালাইভা, থুতু, তার মধ্যে যে ডাইজেস্টিভ এনজাইম গুলো থাকে, টাইলিন বলো বা কিছু, সেটা কিন্তু বেসিক্যালি অ্যালকালাইন ইন নেচার। আচ্ছা। এবার তুমি যখন লেবুটা খাচ্ছ বা লেবুর জলটা খাচ্ছ, তোমার তো এই থুতুর সাথে বা সালাইভার সাথে তো জিনিসটা মিক্স হচ্ছে। তো যখন মিক্স হচ্ছে, তোমার পুরো এনভায়রনমেন্টটাই কিন্তু চেঞ্জ হয়ে তোমার ডাইজেস্টিভ সিস্টেমটা পুরো অ্যালকালাইন হয়ে যাচ্ছে তুমি যখন লেবুর জলটা খাচ্ছ। তো লেবুর জল তো অ্যাসিডিক নয়। তোমার যদি এখন গাট হেলথ এর কন্ডিশন খারাপ হয়ে থাকে, দ্যাট ইজ ইওর প্রবলেম, ইউ হ্যাভ টু চেক উইথ ইওর গাট হেলথ, নট দ্য লেবুর জল। ঠিক আছে? এটা একটা। আচ্ছা, কিন্তু যেটা নিয়ে আমরা মেস আপ করি কি বলতো? লেবুর মধ্যে ১ গাদা চিনি, ১ গাদা নুন দিয়ে দিই। এইটা একটু মানে
ভালো জিনিসটাকে যদি এইভাবে আমরা মেস আপ করে দিই তাহলে একটু অসুবিধা। এটা পুদিনা তো হ্যাঁ, পুদিনা দিতে পারো। পুদিনার হেলথ বেনিফিটস মিন্ট সেটা একটা আমরা ফ্লেভারিং এজেন্ট এর জন্য ভালোই লাগে। বাট এখানে একটু ডিসক্লেমার আমি ইউজ করব বিশেষ করে যারা হাইপারটেনশন এর পেশেন্ট। তাদেরকে আমি এটা আমার অ্যাডভাইস থাকে রিফাইন্ড সল্টটা ইউজ না করে যদি আমরা রক সল্ট কেপিএল হ্যাঁ, মানে পটাশিয়াম ক্লোরাইড যেটা আমরা বলি পিঙ্ক সল্ট সেটা ইউজ করাটা ইজ আ বিট সেফ। আর চিনির বদলে যদি একটু অর্গানিক জাগারি একটু ওই গুড় হুম। অর্গানিক ফর্মে যেটা পাওয়া যায় দরকার কি আছে এমনি শুধু নুন দিয়েও তো খাওয়া যায়। সেটাও পারে যারা একান্ত পারে না তাদের জন্য ওই সান্ত্বনা দেওয়ার জন্য যে এইটা অন্তত করো অ্যাটলিস্ট এক গাদা চিনি আর নুন মিশিয়ে দিও না। সেকেন্ড যেটা আমি বলি সামার ফ্রুটস। সামার ফ্রুটস এর মধ্যে যেমন আমাদের ওয়াটারমেলন, তরমুজ, পেয়ারা, পেঁপে, কলা, আমি ডেফিনিটলি কলা বলব। এইগুলো হলো এক্সিলেন্ট সামার ফ্রুটস যার মধ্যে ওয়াটার পার্সেন্টেজ ভীষণ হাই। এবার আমি তোমাকে আমার নিজের এক্সাম্পল দিই। আই এম ওয়ান কাইন্ড অফ পারসন। আমাকে কেউ যদি বলে, "ওই ম্যাডাম আপনাকে তো এই যে আপনিই তো বলেন ৩-৪ লিটার জল খেতে।" আমি না ৩-৪ লিটার ওইভাবে ঢকঢক করে জল আমার একদম আমি পারি না খেতে। আমি সত্যি স্বীকার করছি। কিন্তু তাই বলে যেটা পারি না সেটার তো আমার একটা সাবস্টিটিউশন চাই। তো তখন কিন্তু তোমার এই সামার ফ্রুটস এগুলো কিন্তু একটা বিশাল সোর্স অফ ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি। তো আমি হয়তো জলটাকে জলের মতো করে প্রেফার করছি না। কিন্তু আমি একটু লেবুর জল, একটু ফ্লেভারড ওয়াটার বা একটু ডাবের জল বা এই যে ফলগুলো এইভাবে আমার ডায়েটে রাখা, সেখান থেকেও কিন্তু আমার ওয়াটার ইনটেক কিন্তু মিট আপ হচ্ছে, ফ্লুইড ইনটেক। সেটাও আমি করতে পারি। কলা নিয়ে আমি এখন কথা বললাম। এটা আরেকটা কন্ট্রোভার্সিয়াল ফ্রুট। ম্যাডাম কলা কি করে খাবো? কলা খেলে তো মোটা হয়ে যাব। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে আমি এখানে প্লিজ আসছি না। কেন কি ডায়াবেটিক রোগীদের না আমি ইন জেনারেল কিছুই হ্যাঁ, কেন না আমি ডিসক্লেমার ইচ্ছে করেই ইউজ করি। কেন কি এইটাতেও গন্ডগোল হয় যে বুঝতেই পারছো। ওইজন্য আমার ডিসক্লেমার ইউজ করাটা খুব দরকার। আ জানি না আমি যখনই কোয়েশ্চেন করব সেটা আমি ইন জেনারেল করব। কোনো ডায়াবেটিক বা এরকম না। আমি ইন জেনারেল কোয়েশ্চেন ঠিক করছি। আছে। কোনো প্রবলেম সো বেসিক্যালি কলা নিয়ে যেটা বলছিলাম যে হ্যাঁ, যারা মনে করে কলা খেলে মোটা হয়ে যায়, প্লিজ চেঞ্জ ইউর মাইন্ডসেট। কি? এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে? কলার মতো ভালো ফ্রুট গ্রুপের মধ্যে হয় না। এত ভালো সোর্স অফ হুইচ বানানা কোন কলাটা? এলাইচি কলাটা কম্প্যারেটিভলি আমরা বলি। ওকে। সেটা কম্প্যারেটিভলি ভালো। আর এটার মধ্যে প্রচুর জলের পার্সেন্টেজ অনেক বেশি। 70-75% এখানে জল থাকে। কলার মধ্যে। ইয়েস। হোয়াট অ্যাবাউট ডাব? ডাব ইজ অলসো ডাব তো আমার মনে হয় মানে বা নেচারের একটা ইনক্রেডিবল গিফট আমাদের কাছে। মানে এটাকে আমি একটা না পাওয়ার হাউস অফ নিউট্রিয়েন্ট বলি। এটার যেমনি পটাশিয়াম মানে গেছেন পটাশিয়াম আমরা জানি, লো ইন ক্যালোরিজ, হুম? তারপরে আমাদের যে খারাপ কোলেস্টেরল বা খারাপ ফ্যাট সেগুলো কমাতে সাহায্য করে। ক্লিনজিং এ, ডিটক্সিফিকেশন এ খুব ভালো জিনিসটা ওভারঅল। কিন্তু আবারও এখানে আমি একটা ডিসক্লেমার ইউজ করব বিশেষ করে কিডনিদের, মানে কিডনি পেশেন্টদের যাদের কিডনির সমস্যা বা প্রেগন্যান্ট মহিলাদের ক্ষেত্রে আ একটু কিছু এই সোডিয়াম, পটাশিয়ামের এই রেস্ট্রিকশনস গুলো আমরা একটু মেনে চলি এবং সেখানে ডেফিনিটলি আমি বলব আপনার যে ডক্টর বা ক্লিনিক্যাল ডাবের নিউট্রিশনিস্ট কথা বলছেন? ইয়েস, আমি প্রচুর মহিলাকে দেখেছি মানে আপনি বললেন বলে আমি অবাক হলাম। প্রচুর মহিলাকে দেখেছি তারা ডাব খায়, প্রেগন্যান্ট মহিলা। ইয়েস। ওটা একটু আমরা রেস্ট্রিকশন এ রাখি জিনিসটাকে। প্রেগন্যান্সি এবং কিডনির ক্ষেত্রে ওহ মাই বিকজ অফ পটাশিয়াম হ্যাঁ। সো ওইখানে আমি সবসময় বলি যে মেক অ্যান ইনফর্মড ডিসিশন। অ্যাওয়ারনেস ইয়েস, সেটাও বাপরে! অবশ্যই দরকার। আর আরেকটা খুব টপ ফেভারিট আমার সেটা হলো ছাতু। হুম। চটজলদি, এক্সপেনসিভ ও নয়, বাড়িতে রাখা যায়। কিছু হোক না হোক ছাতুটা খেয়ে নিলাম। এক্সেলেন্ট কুলিং একটা এজেন্ট মানে এক্সেলেন্ট কুলিং একটা ফুড যেখানে হাই ইন প্রোটিন, হাই ইন ফাইবার, আমাদের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই যে মাইক্রোনিউট্রিয়েন্টস গুলো ভিটামিন, মিনারেল খুব ভালো পরিমাণে থাকে। আরেকটা শুনলে হয়তো অবাক হবে সেটা হলো কাঁচা লঙ্কা। আচ্ছা। হ্যাঁ, কাঁচা লঙ্কা তো আমরা জানি ইটস ভেরি হট। এটা আবার কি করে আবার কুলিং এজেন্ট বাট না। কাঁচা লঙ্কার মধ্যে আমাদের ভিটামিন সি থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি সবাই প্রপার্টি খেতে পারবে না ম্যাডাম। এইবার ব্যাপারটা এবার হ্যাঁ, এবার আমি বললাম কাঁচা লঙ্কা মানে যে তুমি খেতেই যাও সেটা নয়। ইট শুড বি টেকেন ইন মডারেশন বাট এটা একটা খুব ইন্টারেস্টিং পাতে একটা যদি হ্যাঁ, খাওয়া মানে না সবাইকে খেতে হবে তা নয়। মানে যারা মনে করে আমি এটা একটা মিথ বার্স্ট করলাম। যে গরমে আবার কাঁচা লঙ্কা এটাই তো হট আবার এটা কুলিং কি করে? বাট অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়। বুঝতে পেরেছি। সো এই ধরনের যে ম্যাডাম আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে যেটা জলটা যাচ্ছে পুরো অ্যালকালাইন হয়ে যাচ্ছে।
আমার প্রথম কথা হচ্ছে অ্যালকালাইন ওয়াটারটা কি? একটু ডিটেইলস আমাকে বলবেন। আর সাধারণভাবে আমরা কিভাবে অ্যালকালাইন ওয়াটার বানাতে পারবো? সেটা যদি আমাকে একটু বলেন। আচ্ছা, আ মানে বিফোর উই মুভ অন টু দ্য কনসেপ্ট অফ অ্যালকালাইন, আমাদের না আগে ওই অ্যাসিডিক এবং অ্যালকালাইন এই দুটোর ডিফারেন্সটা একটু জানা। কারণ কি আমার কাছে এরকম প্রচুর প্রশ্ন আসে যে, "ম্যাডাম আমি তো প্রচণ্ড অ্যাসিডিক, তো অ্যালকালাইন জল নেওয়াটা কি ভালো?" বা আজকাল দেখবে ওই অ্যালকালাইন ওয়াটার মেশিনও বেরিয়ে গেছে, আমি দেখি। বাট সেগুলো তো অত্যন্ত এক্সপেনসিভ। মানে আমি তাই মার্কেটে খবর নিচ্ছিলাম, প্রায় মানে লাখখানেকের গল্প কিন্তু। তাই নাকি? হ্যাঁ? অ্যালকালাইন ওয়াটারের যে মেশিন যেখান থেকে পিওর অ্যালকালাইন ওয়াটার বেরোয়। ওকে। হ্যাঁ? তো এবার হ্যাঁ, যারা এফোর্ড করতে পারছে করুক, সেটা কোনো ব্যাপার না। বাট এটা তো আর খুব প্র্যাকটিক্যাল নয়। বাট তার আগে আমাদের একটু বুঝতে হবে যে এটা ঠিক যে আমাদের বডি যদি খুব বেশি অ্যাসিডিক হয়ে যায়, সেটাও যেমন ক্ষতি। কারণ কি তাতে আমাদের বিভিন্ন ধরনের ইনফ্ল্যামেটরি ডিজিজের উৎপত্তি হয়। এবং বডি যদি আবার খুব বেশি অ্যালকালাইন হয়, বাই টেকিং অনলি অ্যালকালাইন ওয়াটার অ্যান্ড মেবি অ্যালকালাইন ডায়েট, তখনও কিন্তু বডি নেগেটিভ ইমপ্যাক্ট সেটার উপর ফেলতে পারে। সে অ্যালকালাইন ডায়েটও হয়? হ্যাঁ, অ্যালকালাইন ডায়েটও হয়। আরে হ্যাঁ? তো এবার আমাদের কনসেপ্টটা কি এই যে আমাদের যে বডি, এটা কি দিয়ে তৈরি? ট্রিলিয়নস অ্যান্ড ট্রিলিয়নস অফ সেলস সেলস। দিয়ে তৈরি। ইয়েস। এবং সেলসগুলো যে মিডিয়ামে ওরা বাস করছে, সেটাও কিন্তু অ্যালকালাইন মিডিয়াম না কেন? বিকজ জলটা জরুরি। সেটা আমরা ছোটবেলা থেকে আমরা করে আসছি। রাইট, রাইট। কিন্তু এই কনসেপ্টটা কিন্তু আমাদের বডিতে তো প্রচুর অর্গানস আছে। আমাদের বডিতে স্টমাক আছে, আমাদের বডিতে স্কিন আছে, কিডনি আছে। সবার কিন্তু পিএইচ রিকোয়ারমেন্ট কিন্তু আলাদা। এটা খুব অবাক একটা মানে খুব ইন্টেলিজেন্টলি আমাদের বডি না তৈরি হয়। অদ্ভুত একটা সৃষ্টি কিন্তু। তো আমি যদি ধরো এখন এটা নিয়ে কথা বলি, ধরো পেট নিয়ে কথা বলি, স্টামাক। আমরা সবাই জানি যে স্টামাকের যে এনভায়রনমেন্ট সেটা কিন্তু অ্যাসিডিক হয়। তো অ্যাসিডিকই হয় আচ্ছা। এবং পিএইচ যদি আমি বলি ধরো এই মোটামুটি ১ থেকে 3.5 এই পিএইচ লেভেলটা কিন্তু স্টামাক মেইনটেইন করে। তার মানে হলো অ্যাসিডিক। অ্যাসিডিক মানে কি? 7, 7 এর যদি নিচে হয় সেটা অ্যাসিডিক, আর 7 এর যদি বেশি যায় সেটা অ্যালকালাইন চলে যায়। তো 3.5 মানে সেটা অ্যাসিডিক। এবং আমি এটাই সকলকে বোঝাই যে আপনার স্টামাক যে অ্যাসিডিক সেটা হওয়াটা কিন্তু দরকার। আচ্ছা। স্টামাকের অ্যাসিডিক থাকাটা খুব প্রয়োজন। ওকে। কেন? তার অনেক কারণ আছে। হজমটা তাড়াতাড়ি হয়? এক্সাক্টলি। তার ১ম কারণটা হলো অ্যাসিড যেটা বেরোয়। আমি যদি এক্সাক্টলি আমি যদি ওই এনভায়রনমেন্টটাকে অ্যাসিডিক না রাখতে পারি, আমি যে খাবারটা খাচ্ছি সেটা ব্রেকডাউন করবে কি করে? সে ব্রেকডাউনই হবে না ঠিক করে। নাম্বার 1। নাম্বার 2, স্টামাককে এই কারণে অ্যাসিডিক রাখা দরকার টু প্রোটেক্ট আওয়ার বডি এগেইনস্ট ডিফারেন্ট ভাইরাস, ব্যাকটেরিয়াল ইনফেকশন। সেটা একমাত্র অ্যাসিডিক এনভায়রনমেন্টেই ও ওই ন্যাচারাল ডিফেন্স মেকানিজমটা কিন্তু তৈরি করতে পারবে। অ্যালকালাইন মোডে পারে না। এবার ধরো আমি যদি স্কিন নিয়ে কথা বলি, স্কিনের পিএইচ মোটামুটি ধরো ওই ওই 4.5 থেকে ওই অত অব্দি মানে 4.5 এর কাছাকাছি ধরো একটা পিএইচ ব্যালেন্স ও মেইনটেইন করে। এইবার ব্যাপারটা হলো তাহলে 4.5 এর কাছাকাছি যদি পিএইচ মেইনটেইন করে তার মানে সেও অ্যাসিডিক। তো তারও কাজটা কি? ওই ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশনকে প্রোটেক্ট করার আরকি। তার এগেইনস্ট একটা প্রোটেক্টিভ শিল্ড তৈরি করা। কিন্তু এবার আমি একটা আরেকটা উদাহরণ দিতে চাই। ধরো এই যে মহিলাদের ক্ষেত্রে দেখবে ইউটিআইটা খুব কমন। ইউটিআই বলতে? ইউটিআই মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ওকে। হ্যাঁ? তো সেখানেও কিন্তু একই ঘটনা। আমাদের যে মহিলাদের যে ভ্যাজাইনার পিএইচও কিন্তু ওই অ্যাসিডিক এনভায়রনমেন্ট এবং সেটা ভ্যাজাইনার পিএইচ অ্যাসিডিক হওয়াটা খুব জরুরি। অ্যাগেন ওয়াই? টু প্রোটেক্ট ইউর ভ্যাজাইনা এগেইনস্ট দ্যাট ভাইরাস? ব্যাকটেরিয়াল ইনফেকশন ও! অ্যান্ড ভাইরাল ইনফেকশন। ভ্যাজাইনা যদি অ্যাসিডিক এনভায়রনমেন্ট এ না তৈরি মানে অ্যালকালাইন যদি হয়ে যায়, তোমার ইনফেকশন কিওর হবেই না। হ্যাঁ। এইবার প্রশ্নটা কি? যে ম্যাডাম আমি তো আমি তো আমার প্রচুর অ্যাসিডিটি হয়। ওই জন্যই না ম্যাম আমি অ্যালকালাইন জলটা খেতে চাই। তাহলে কি করব ম্যাম? খেতে পারবো? এইবার ব্যাপারটা হলো যে তুমি বলছো তুমি অ্যাসিডিক, তোমার পেট অ্যাসিডিক। তো তোমার যে গাট হেলথ টা এখন এই কন্ডিশন এ আছে তুমি সেটার আগে রুট কজ টা বার করার চেষ্টা করো। হুম। অ্যালকালাইন ওয়াটার না খেয়ে। কিচ্ছু না, হ্যাঁ, একদম। তার জন্য অ্যালকালাইন ওয়াটার তো দরকার নেই। পিওর ওয়াটার
তার পিএইচ ব্যালেন্স কিন্তু অলমোস্ট 7। তা আমার অ্যালকালাইন জল নিয়ে আর কি লাভ? এবং আরেকটা জিনিস, আজকে তোমার যদি ওই বললাম না যে গাট হেলথ আমার সমস্যা, এদিকে আমি দোষ দিচ্ছি আমার লেবুর জল খেলে এই হয়, অমুক খেলে এই হয়। এটা তুমি এখনই বলছিলে। তো সেখানে কিন্তু মানে ভুলটা অন্য জায়গায়। তুমি রুট কজটাকে আগে ট্রিগার করো যে কি তোমার রুট কজ। বেকার লেবুর জলকে দোষারোপ করে তো লাভ নেই। পেটের অবস্থা খারাপ। হ্যাঁ, এবং এখানে আমি ধরো একটা এক্সাম্পল দিই, ধরো একটা কিডনি পেশেন্ট। কিডনির অবস্থা তো খারাপ। সে তার মধ্যে থ্রু আউট সারাদিনে সে অ্যালকালাইন জল নিয়ে যাচ্ছে। এবার সেই অ্যালকালাইন জলে যে মিনারেলস গুলো পাওয়া যায়, তার তো কিডনি ফিল্ট্রেশন হচ্ছে না ঠিক করে খারাপের জন্য। সেই মিনারেলস গুলো কি হচ্ছে? সব একসাথে লোড হয়ে যাচ্ছে। সে তো ফিল্টার হতে পারছে না বিকজ কিডনিটাই তো খারাপ। তার মানে কি আমার রুট কজটা কি? যে আমার কিডনি খারাপ। কিন্তু সেই মানুষটা কিন্তু এইটা কখনো হাইলাইট করলো না। সে অ্যালকালাইন জল খেয়ে যাচ্ছে। তা লাভ হচ্ছে কিছু অ্যালকালাইন জল খেয়ে? আল্টিমেটলি সেই যে মিনারেলস গুলো যেগুলো ওই অ্যালকালাইন জল থেকে পাচ্ছিল সেগুলো সব স্টোর হয়ে গিয়ে ব্লাডারে, কিডনিতে সব স্টোর হয়ে সেটা আরো একটা সিরিয়াস কন্ডিশনে আমাদের ফেলে দিচ্ছে। অন্য কোনো ডিজিজ। অন্য কোনো ডিজিজে আমাদের চলে আসছে। সো আমার কাছে যদি অ্যালকালাইন কথাটা বলো, প্লিজ ডায়েটের মধ্যে সিজনাল ভেজিটেবলস, সিজনাল শাকসবজি, ফল এগুলো রাখো। দিনে জলটা একটু ভালো করে খাও। হুম? তাতেই তোমার বডি অ্যালকালাইন থাকবে। তোমাকে তার জন্য আলাদা করে অ্যালকালাইন জল খেয়ে আমাকে অ্যালকালাইন করা, দ্যাট ইজ অ্যাবসোলিউটলি ইয়োর কল বিকজ সায়েন্টিফিক্যালি ইট ডাজন্ট মেক এনি সেন্স। আপনি এইমাত্র বললেন শাক-সবজি খেতে। হ্যাঁ। আমার আগে একটা এপিসোড করেছিলাম। আমি একজন হার্ট স্পেশালিস্ট মানে আচ্ছা, আচ্ছা। ভাস্কুলার স্পেশালিস্টের সাথে আমি কথা বলেছিলাম। হার্ট, লাংস অ্যান্ড হ্যাঁ, আমি দেখেছি এপিসোডটা। আমি দেখেছি। আ উনি একটা কথা বলেছিলেন, পুরোটা বলেননি। আমি সেটা আপনাকে জিজ্ঞেস করছি বিকজ আমি ওই কোয়েশ্চেনটা আপনার জন্য আমি তুলে রেখেছি। আচ্ছা কি? সেটা হচ্ছে যে উনি বললেন যে আ সুপ আ সুপার ফুড, সুপার ফুড বলে যে জিনিসটা আছে সেটা আ মেডিকেল সায়েন্স এ প্রুভেন নয়। আচ্ছা। আর তার থেকে বেটার শাকসবজি খেতে এবং শাকসবজি খেলে আই থিংক বেটার হয়। তার থেকে মানে সুপার ফুডটাকে এভয়েড করে যদি শাকসবজি খাওয়া যায় বিকজ আমরা ১ম থেকেই সুপার ফুড খেয়ে আসিনি। আমাদের আ ব মানে পেট বা আমাদের বডি সুপার ফুডের জন্য আ প্রিপেয়ার নয়। সুপার ফুড মানে আমি যেগুলো জানি সেগুলো হচ্ছে যে প্লিজ ইফ আই এম রং কারেক্ট মি। আ বিভিন্ন রকমের সিডস সেগুলোকে আমরা সুপারফুড বলতে পারি। তো সেই সিডস তো আমাদের বডি কোনোদিনই অ্যাকসেপ্ট করেনি। মানে কোনোদিনই হ্যাবিচুয়েটেড না। তো উনি সেইজন্য বলছেন যে আই থিংক কি শাকসবজি খাও, যেগুলো আমরা হ্যাবিচুয়েটেড। যেগুলো খেলে আমাদের আরো সুবিধা হবে, হজম হবে। আপনি বলুন আপনার কি মতামত? দেখো যিনি মানে উইথ ডিউ রেসপেক্ট টু দ্য ডক্টর, আ আমিও উনার সাথে একমত। বলছেন? হ্যাঁ, আমি বলছি। একটু বলি তাহলে কিভাবে বলছি, কেন বলছি? আমি একটু লজিকে বিশ্বাসী। হ্যাঁ। সো তার কারণটা হলো দেখো সুপার ফুড যে কনসেপ্টটা, আমি যদি আজকে একটা লেম্যানের পার্সপেক্টিভ দিয়ে বুঝি, ও সুপার ফুড? কিছু ম্যাজিক্যাল ফুড। কিছু একটা খেলেই আমার ম্যাজিক হয়ে যাবে। এটা একটা। দ্বিতীয়ত হলো সুপার ফুড মানেই যেটা আমরা বুঝি যে দ্যাট নিডস টু বি এক্সপেন্সিভ। একটু দামি হতে হবে। নাহলে আর সুপার ফুডের কি মজা? হ্যাঁ। আর তৃতীয়ত হলো যে জিনিসটার ওপর না আমাকে এমন একটা সুপার ফুড মানেই হলো যে জিনিসটার ওপর আমি বাই ডিফল্ট ডিপেন্ডেন্সি আমার একটা ক্রিয়েট হয়ে যায়। তার মানে কি আমি ডায়েট আমার এদিক ওদিক ডান দিক বাদিক হয়ে যাক, সুপার ফুড খাওয়া আমি ছাড়বো না। দ্যাট হ্যাজ বিকাম আ ডিপেন্ডেন্সি লাইক ইউর মেডিকেশন। এক্সোটিক এক্সোটিক হতে হবে, রাইট? এইটা হলো আমি বোঝালাম তোমাকে ফ্রম আ লেম্যান পার্সপেক্টিভ। যে আজকে আমি যদি লেম্যান হই আমাকে তাহলে আমিও এইভাবেই রিঅ্যাক্ট করব। এবার আসি একটু প্রফেশনাল ওয়েতে। তো তুমি যে বললে যে এই ধরো আজকে আ হলুদ, হলুদটাকেও কিন্তু সুপারফুড হিসেবে বলে। কেন? আচ্ছা, বিকজ ইট ইস অ্যান অ্যান্টি ইনফ্ল্যামেটরি, রাইট। অ্যান্টিবায়োটিক সেটা আমরা তো জানতাম না। আমরা জানতাম না। আমরা তো জানি Just সুপার ফুড হচ্ছে চিয়া সিড। ইয়েস, কিন্তু এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশনে কত যুগ ধরে চলে আসছে। এবার আমি কি করলাম, আমি হলুদের সাথে ধরো একটু গোলমরিচটাকে মিক্স করলাম। হুম। মিক্স করি একটা কনককশন তৈরি করেছি। আর কেন? তুমি এটা খাও, দেখবে তোমার সব ইনফ্ল্যামেশন দূর হয়ে যাবে। ভালো কথা, এটা কোনো খারাপ কথা না, এটা ব্যঙ্গ করে বলছি না। সত্যি হয়। বাট আমি কোথায় ব্যঙ্গটা করছি যে হলুদের সাথে যখন গোলমরিচটাকে মেশালাম,
সেটা লোকেরা বলছে এটা একটা সুপার ফুড। আচ্ছা। কি করে এটা সুপার ফুড হয়? আমি দুটো জিনিসকে মেশালাম তার কারণটা হলো তার বায়ো অ্যাভেইলেবিলিটিটাকে বাড়ানোর জন্য। বাট এটা কোনো ম্যাজিক্যাল ফুড হয়ে গেল না যে কি এখন এটা খেলেই একমাত্র ওটা খেলেই আমার ইনফ্লামেশন কমবে। এদিকে আমি বাইরে বিরিয়ানি, চাউমিন সবকিছু খেয়ে যাই। কিন্তু আমি তো সুপার ফুড খাই। তাহলে আমার কেন এটা হচ্ছে? হোয়াট অ্যাবাউট চিয়া সিডস অ্যান্ড আদার সিডস? চিয়া সিডস দেখো এই জিনিসগুলো না যে আ মানে আলোন কোনো একটা খাবার একা কাজ করে না। এটাই হলো সবথেকে মেইন ব্যাপার। না, চিয়া সিডস বা আদার যেসব সিডস গুলো আছে যেগুলো এখন প্রচুর অ্যাড দেয়। আর সেগুলো খেলে কি রিয়েলি আমাদের বডি অ্যাকসেপ্ট করে আমাদের বডি, প্রথম কথা? তো কোনো আ তোমার প্রুভেন কোনো স্টাডি নেই। এটাই। একদমই কোনো প্রুভেন কোনো স্টাডি প্রুভেন স্টাডি না, নয়। না, একদমই নয়। মানে ওটা যে খেলে খেলেই আমার এটা হয়ে যাবে, একদমই নয়। বিকজ চিয়া সিডস ও একা কখনো কাজ করতে পারবে না। এই যে আমি হলুদ নিয়ে কথা বলছিলাম, তুমি দেখবে শুনবে যাতে লিভারের সমস্যা হয়, ধরো কেউ বলল তুই এই পার্টিকুলার ফুডটা খা, তোর লিভারের সমস্যা ঠিক হয়ে যাবে। বা তুই সকালবেলায় উঠে হলুদের শট খেতে থাক। দেখবি তোর আ এই যে ফ্যাটি লিভার এই টেনডেন্সি নাকি ঠিক হয়ে যায়। কখনোই নয়। এখানে আমি একটা কথা বলব, খাবার যেটা আমরা খাই না সেটা যেকোনো খাবার বলো, তার না একটা সিনার্জি ব্যাপার। সিনার্জিটা কি? সিনার্জি মানে হলো অনেকগুলো খাবার যখন একসাথে কাজ করে আমাদের একটা বেনিফিট দিচ্ছে। সো খাবার আমি খাচ্ছি মানে আমাকে ওই সিনার্জিটা মেইনটেইন করতে হবে। আমি যদি ওই সিনার্জিটাই না মেইনটেইন করতে পারি, আমার কোনো একটা খাবার মিলে আমাকে একটা দুর্দান্ত রেজাল্ট দেবে, এটা খুব ভুল কথা। আজকে চিয়া সিডস খেলাম, চিয়া সিডস খেলেই আমার মেটাবলিজম একদম বুস্ট আপ হয়ে যাবে, যেটা আমরা জানি সকালবেলায় উঠে একটু চিয়া সিডস ভিজিয়ে ওভারনাইট সোক করে রাখো, সকালবেলায় খাও, তোমার মেটাবলিজম বুস্ট আপ হয়ে যাবে। হাউ ইজ ইট পসিবল? ফ্যাট কম। ধরো না, এবার তোমার মেটাবলিজম কি শুধু চিয়া সিডস এর উপর ডিপেন্ড করছে? না, ওনার মেটাবলিজম অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তুমি ধরো সারা রাত্রে ঠিক করে ঘুমোলেই না। তুমি রাত ২টোয় ঘুমোতে যাচ্ছ রোজ। তোমার স্লিপিং প্যাটার্নই খারাপ। আর তুমি এদিকে চিয়া সিডস খেয়ে যাচ্ছ না মেটাবলিজম ঠিক করার জন্য। দিস ইজ আ কমপ্লিট জোক। ইফ ইউ ওয়ান্ট টু মেইনটেইন প্লিজ চেঞ্জ ইউর লাইফস্টাইল। এবং লাইফস্টাইল যখন আমরা বলি ৪টে পিলারের ওপর ওটা ডিপেন্ড করে, যেটা আমি প্রথমেই বলে দিয়েছি। এটাকে ঠিক করো, সবকিছুকে ব্যালেন্স ভাবে খেতে পারবে। কোনোটাকে ওই সুপার ফুডের ওই থাপ্পা লাগিয়ে দিলে দিস আর অল মার্কেটিং গিমিক। যেগুলো কিনা কি করছে? আরো পয়সা ইনভেস্ট করো, আরো পয়সা ইনভেস্ট করো। এদিকে আমাদের ঠেলে দিচ্ছে। আর কিচ্ছু না। মার্কেটিং গিমিক বললেন। বাজারে এই গরমের সময় প্রচুর প্যাকেট জাতীয় গ্লুকোজ বিক্রি হয়। আপনি বলবেন যে এই গ্লুকোজগুলো কি আদৌ কিনে খাওয়া বেটার? তার থেকে বাড়িতে চিনি গুলে খাও। চিনির জল, নুন চিনির জল করে খাও। কারণ এই গ্লুকোজগুলোতে কি আছে যেগুলো খাওয়া বেটার নয়? দেখো প্যাকেজের প্রোডাক্ট তো, প্যাকেজড আইটেমস, যেকোনো প্যাকেজড আইটেমসেই কিছু না কিছু তোমার ফিলার্স বা কিছু না কিছু তোমার অ্যাডিটিভস হিসেবে থাকেই। সেটা কতটা অথেন্টিক মানে সেটা এমনিই একটা কোয়েশ্চেন মার্ক। এবার তাই বলে কি আমরা খাচ্ছি না? নিশ্চয়ই খাচ্ছি। আর যদি আমার সেটার সলিউশন বাড়িতেই থাকে, তাহলে আলাদা করে আমি কেন প্যাকেজের ওই গ্লুকোজ ট্যাবলেটস বা এগুলো, হ্যাঁ, আমিও যেমন নিজে অনেক সময় গ্লুকোজ ট্যাবলেট রেকমেন্ড করি। যাদের ধরো এই ডায়াবেটিক ইউজার, তারা বাইরে যাচ্ছে, তারা তো এবার হাইপোগ্লাইসেমিক সিচুয়েশন যখন হয়, কোনো কারণে হতেই পারে। তখন ধরো ৭০ এর নিচে যাদের ওই সুগার লেভেল ফল হয়ে যায়, হাত পা কাঁপতে থাকে, তখন একটা ডিজিনেস ফিল হয়। তো সেই ক্ষেত্রে কি বলি? আমি বলি যে হ্যাঁ, আপনি একটু ওই গ্লুকোজ ট্যাবলেটস বা গ্লুকোজ কিছু ওই ট্যাবলেট যেগুলো আমাদের পাওয়া যায় ওগুলো একটু সাথে রাখবেন ফর ইমার্জেন্সি পারপাস। আর যেটা আমি ডেইলি বেসিসে নিচ্ছি না, তো এনিথিং হুইচ ইজ ন্যাচারাল ইজ অলওয়েজ পিওর এক্সেপ্ট বাইরের এখন actions। আমি অফিসে দেখি সবাই খাচ্ছে। বাড়িতে প্রচুর লোকজন খাচ্ছে যারা একটু ডায়েট ফায়েট হয়। তারা সবাই এই একটা জিনিসই খাচ্ছে, সেটা হচ্ছে গ্রিন টি। ও হ্যাঁ। প্লিজ বলবেন যে গ্রিন টির খাওয়ার উপকারিতা কি আছে? আমি জানি না অপকারিতা কিছু আছে কিনা? গ্রিন টি, আচ্ছা লোকেরা কেন খাচ্ছে? এটা হলো আরেকটা প্রশ্ন। হ্যাঁ, এটাও অবশ্যই। কেন খাচ্ছে গ্রিন টি? কেন খাচ্ছে? অনেকে না জেনেই খাচ্ছে। না জেনে খাচ্ছে, অনেকের অনেক কিছু জেনেও খাচ্ছে। এবার আমার কাছে হলো, আমি না খুব রুট লেভেলে কাজ করি এবং আমি আমার পেশেন্টদের যখন কাউন্সেলিংও করি, খুব বেসিক রুট লেভেলে করি, কাজ করার চেষ্টা করি। এক্সোটিক জিনিসপত্র যারা করতে পারবে ওয়েল অ্যান্ড গুড। বাট আমার তো মাস অডিয়েন্সদের নিয়ে কাজ, যেখানে আমি চেষ্টা করি একদম বেসিক লেভেলে। আমার ব্যাপারটা হলো যে এই যে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল যে চায়,
সিম্পল লিকার চা। এটাতে ক্ষতি তো আমি কিছু মনে করি না খাওয়াতে। এবার এখানে লিকার চা? অনেকগুলো লিকার চা, অনেকগুলো ডিসক্লেমার এখানে অ্যাড করব। উইদাউট হ্যাঁ। সুগার, উইথ সুগার। ব্যাপারটা হলো যে চা খাওয়াতে কোনো অসুবিধা নেই। চা জিনিসটা আমার মনে হয় আমাদের প্রত্যেকজনের কাছে না একটা ইমোশনাল একটা কোথাও না কোথাও একটা কানেকশন। যেমন আমি সকালে উঠে যদি চাটা সত্যি যে যতই আমাকে এখন হেলথ বেনিফিট শেখাক, আমার সকালবেলায় উঠে চাটা দরকার। বিকজ আমার ব্যাক টু ব্যাক কনসালটেশন চলে সেই সকাল ৮টা থেকে রাত ৮টা অবধি। অনবরত কথা বলা। আমার একটা ওই স্পার্ট চাই এনার্জি লেভেলে, যেটা আমি মনে করি যে আমাকে ওই চাটা সত্যি দেয়। আমি জানি আমি সায়েন্টিফিক্যালি ভুল বলছি। সেটা আমিও জানি। কেন কি এটা কি আমি ব্রেন ওরকম ভাবেই চিন্তা করে? হ্যাঁ, দেখো এখানে এনার্জি তোমার স্পাইক করছে মানে কি? তোমার হট করে সুগার লেভেলটা তো স্পাইক করে যাচ্ছে না। কিন্তু আমরা মনে করছি আমরা এনার্জি পাচ্ছি। তাই বললাম আমি সায়েন্টিফিক্যালি যাচ্ছি না। কখনো, কখনো একটু ইমোশন নিয়েও তো কাজ করতে হয়। শুধু সায়েন্স বোঝালে লোকে আর কিচ্ছু করবে না, হ্যাঁ? তো সেইজন্যই আমি ইমোশনাল কানেক্টটা বোঝালাম। কারোর কাছে সেটা একটা ভীষণ ভালো লাগার জায়গা। এটা একটা সোর্স অফ হ্যাপিনেস যে না ১ কাপ চা নিয়ে বসেছি। এখন একটা দারুণ অন্যরকম ব্যাপার। তো আমি সেই ইমোশনে না ব্যাঘাত ঘটাই না। ঠিক আছে খাচ্ছেন খান। কিন্তু কিছু আপনাকে সায়েন্টিফিক জিনিস মেনে যদি খান, তাহলে সেই জিনিসটাকে সারা জীবন খেতে পারবেন। কোনো সময় সেটা স্টপ হবে না। তো এবার যদি আমি চা নিয়ে কথা বলি, চাটা আমরা দুভাবে তৈরি হয়। আমাদের প্রবলেমটা কিন্তু চা খাওয়াতে নয়। চায়ের প্রিপারেশনেই প্রবলেম। আচ্ছা। চাটা আমি যখন বানাই আমি দুভাবে আমি একটা ওয়ে আগে বলি। বেসিকটা কি? চা পাতা, ব্ল্যাক টি। সেটার কিন্তু অ্যাকচুয়ালি অনেক হেলথ বেনিফিট আছে জানো তো? আচ্ছা। আমাদের হার্ট হেলথের জন্য খুব ভালো। যাদের ধরো এক্সেস এলডিএল মানে এলডিএল মানে লো ডেনসিটি লাইপোপ্রোটিন, যেগুলো আমাদের খারাপ কোলেস্টেরল, যেগুলো ডিরেক্টলি হার্টের সাথে সম্পর্ক, সেটাকে কমাতে সাহায্য করে। ওহ রিয়েলি? ইয়েস, কোলেস্টেরল লেভেলকে কমাতে সাহায্য করে। চা তো ব্ল্যাক টি? এক্সাক্টলি চায়ের আমি তো শুধু হার্ট হেলথ নিয়ে কথা বলছি, প্রচুর বোন হেলথ অনেক কিছু নিয়ে চায়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল আছে। এবার ধরো সেই ব্ল্যাক টিটার মধ্যে আমি একটু আদা আদা দিয়ে দিলাম। গ্রেট করলাম। তাহলে সেখানে আবার কি এড হয়ে গেল? আদা। আদাটা কি? একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি জিনিস। তার মানে কিসের কিন্তু আমি মেডিকেলি জিনিসটাকে ভালো বানানোর চেষ্টা করছি। আমি একটা খারাপ জিনিসকেও কি করে ভালো বানানোর চেষ্টা করতে পারি। সো আমি ওই আদাটা এড করলাম। তার মধ্যে হয়তো একটু তেজপাতা, একটু লবঙ্গ, যা আমাদের যে স্পাইসেস, ইন্ডিয়ান স্পাইসেস, প্রত্যেকটা স্পাইসেস এর মধ্যে একটা জিনিস খুব কমন, অ্যান্টি ইনফ্ল্যামেশন হিসেবে কাজ করে, যেটা অটোমেটিক্যালি ইনফ্ল্যামেশন কমানো মানে কি? আমার ইমিউনিটিটা তো বাড়বে অটোমেটিক্যালি। সো ইমিউনিটি বুস্টিং হিসেবে কিন্তু এই স্পাইসেস গুলো দুর্দান্ত। তো তুমি সেইভাবে চাটা নাও না, কি অসুবিধা? কিন্তু অপরদিকে ম্যাম চাটার মধ্যে তো একটু দুধ আর চিনি না দিলে তো ঠিক জমবে না ব্যাপারটা। ইস! ঠিক আছে, আমি সেটাতেও কোনো আপত্তি বলি না। ঠিক আছে, আপনি দুধ দুধ আর চিনি দিয়ে চা খেতে চান, খান। আপত্তিটা আমার কোথায়? চাটাকে চায়ের মতো করে খান। ২ থেকে ৩ আপ টু 2 to 3 কাপস লিমিটেশন। চায়ের কাপ, নট মগ কাপ। এখানেও আবার গন্ডগোল। বলে দিয়েছি কাপ। আমি তো একদিন ভিডিও কলে দেখছি একজন পেশেন্ট চা খাচ্ছে। আমি বললাম, "কি খাচ্ছেন চা?" পুরো এই ১ কাপ? হ্যাঁ, ম্যাম আপনি বলেছিলেন ১ কাপ। তো সেখানে স্পেসিফিকেশন দুধ দরকার। মগ কাপ না টি কাপ? তো যাই হোক, এর জন্য আমি এখানে বললাম ইট ইস আ টি কাপ, যেটা ২ থেকে ৩ বার আমরা আপ টু 3 টাইমস খাওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা। কিন্তু যখন সেটা একটা অ্যাডিকশন এ পরিণত হয়ে যায়, সারাদিন ম্যাডাম ভীষণ অফিসের স্ট্রেস, জানেন তো কলিগসরা আসে, ক্লায়েন্টরা আসে, আরেক কাপ চা খাওয়া হয়ে যাচ্ছে। সে দিনে ৫-৬ কাপ ৭ কাপ চা, অগুন্তি চা। সেখানে তো আমি আপত্তি করার কে? বডি রেসপন্স Body অলরেডি করে দিচ্ছে। এবং চাটা যে আমি খাচ্ছি, আমি কি শুধু দুধ আর চিনি দিয়ে খাচ্ছি? ও বাবা! আমার চায়ের সাথে একটা বিস্কিট দরকার। একটু বেকারি বিস্কিট হলে কেমন হয়? বা একটু ফ্রাইড আইটেমস চায়ের সাথে নিলে কেমন হয়? এই জিনিসগুলো তো আরো সেই সিচুয়েশনটাকে ডেট্রিমেন্টাল করে দিচ্ছে। তাহলে আল্টিমেটলি চাটা কিভাবে খেলে এটাও কিন্তু ইম্পোর্টেন্ট। রাইট। বাট এখানে আমি দর্শকের উদ্দেশ্যে দুটো কথা বলব, যেটা আমার মনে হয় তাদের ভীষণভাবে হেল্প করবে। সেটা হলো চাটা কখন খাবো, কিভাবে খাবো, দুটো জিনিস আমি এখানে উল্লেখ করতে চাই। একটা প্রিন্সিপাল যেটা আমি সবসময় বলি যে মানি অ্যাকচুয়ালি, খালি পেটে প্লিজ চাটা খাবেন না। সকালবেলাও? অলরেডি ইয়েস, বিকজ এই যে আমরা ঘুমিয়ে পড়ছি, আমার ৭-৮ ঘন্টায় পেটে কিছু নেই। বডি তখন রিকভারি হিলিং এর কাজ করে ও
নিশ্চিন্ত। তোমার স্টামাক ইজ ফুল অফ অ্যাসিড। বিকজ আমরা অলরেডি ডিসকাস করেছি যে স্টামাকের পিএইচটা কেরম থাকে। তো সেইরকম অ্যাসিডিক এনভায়রনমেন্টে যখন আপনি চাটা দিচ্ছেন, তার উপর দুধ চা, দুধ মানে ল্যাকটোজ। অলরেডি একটা হাইপার সেনসিটিভিটি কিন্তু কাজ করে এবং চা which is অ্যাসিডিক। তার মানে সেই একটা অ্যাসিডিক এনভায়রনমেন্টে আরো অ্যাসিডিটি, আমরা তো আরো সেটাকে ট্রিগার করাচ্ছি। গ্যাস। গ্যাস। এবং লোকেরা কি বলে যে, "ম্যাডাম আমি তো বাইরের খাবার একদম খাওয়াই ছেড়ে দিয়েছি, আমি কিছু খাই না। কিন্তু আমার ভীষণ গ্যাসের সমস্যা।" কিন্তু তারা যে এই হ্যাবিটটা, এই চা খাবার হ্যাবিট তো কত যুগ ধরে ওঠে। সেটা তারা রিয়ালাইজ করে না। এটা আমার একটা আপত্তির জায়গা। কিছু খেয়ে খান। সকালবেলা একটু ফল, খালি পেটে যদি একটু ফল খেয়ে খাওয়া যায় সেটাও হতে পারে, বা ২ টো বাদাম, ৩ টে বাদাম নিয়ে তারপর এট লিস্ট 40 একটা ০.৫ ঘন্টা 40 মিনিটস গ্যাপ দিয়ে তারপর চাটা খান। তাতে অসুবিধা নেই। আর সেকেন্ড হলো, অনেকের দেখবে ব্রেকফাস্টের সাথে চাটা নিয়ে বসলো। ব্রেকফাস্ট করছে চা সিপ করতে, করতে। কক্ষনো না, আমি চা খাই না যদিও, বাট মাঝে, মাঝে। কক্ষনো না। তুমি যে ব্রেকফাস্টটা করছো, কি ভেবে করছো? তুমি তো তার থেকে নিউট্রিয়েন্টস গুলো পেতে চাও যাতে শরীরে লাগে। একটা নিউট্রিয়েন্টও তোমার ঠিকভাবে অ্যাবজর্পশন হচ্ছে না বিকজ অফ দ্য ট্যানিন। ট্যানিন মানে কি? অ্যান্টি নিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে। চায়ের মধ্যে থাকে, চা পাতার মধ্যে। সেটা কি করছে? তোমার নিউট্রিয়েন্টের অ্যাবজর্পশনকেই বাধা দিয়ে দিচ্ছে। আর এদিকে আমি এত হেলথি ব্রেকফাস্ট করি। কিন্তু চাটা যে তার সাথে, সাথে খাচ্ছি। আর আর গ্রিন টিটা? গ্রিন টিটা কম্প্যারেটিভলি দেখো, গ্রিন টি, ব্লাক টি সেম কনসেপ্ট। বাট গ্রিন টি এর মধ্যে একটু ক্যাফেইন পার্সেন্টেজটা কম থাকে। সেই কারণে ওটা লোকেরা বলে যে কম্প্যারেটিভলি সেফ, আর কিছু না। বাট কনসেপ্ট কিন্তু একই। আচ্ছা। চা পাতা কোথা থেকে তৈরি, উৎপত্তি সব এক। গ্রিন টি বলো, ব্লাক টি বলো, সব এক। এই হলো ব্যাপার। গ্রিন টি কোনো আলাদাভাবে কোনো আলাদা পার্সোনাল কিচ্ছু বলার নেই না। এটা তোমার ইন্ডিভিজুয়াল চয়েস। যেমন অনেকেরা হয় হার্বাল টি প্রেফার করে। হুম। সেটা তাদের ইন্ডিভিজুয়াল প্রেফারেন্স। বাট লোকের যে ধারণা যে চা খেতে পারবো কি পারবো না, সেই জিনিসটা একটু ক্লারিফাই ম্যাম, করলাম। ওমেগা 3 এখন একটা জনপ্রিয় সাপ্লিমেন্ট। এটা কি ধরনের সাপ্লিমেন্ট আপনি যদি আমাদের বলেন, মানে কিসে? ওমেগা 3 মানে আমাদের ওই ফ্যাটি অ্যাসিডস নিয়ে যখন আমরা কথা বলি, ফ্যাট মানে যে সম্পূর্ণ সবকিছু খারাপ তা তো নয়। আমাদের কিছু এসেনশিয়াল ফ্যাট থাকে যেমন ওমেগা 3, ওমেগা 6। হুম। এগুলো কি করে? এগুলো আমি যদি একটা লিপিড প্রোফাইল রিপোর্ট তোমাকে দেখাই, সেখানে দেখবে এইচডিএল বলে একটা প্যারামিটার থাকে। হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। হুম। তো এটা হলো ভালো কোলেস্টেরল। আর এলডিএল, ভিএলডিএল, ট্রাইগ্লিসারাইড এগুলো খারাপের মধ্যে যায়। সো বেসিক্যালি এইটার একটা আমরা ব্যালেন্স মেইনটেইন করার চেষ্টা করি ওমেগা 3, ওমেগা 6, ওমেগা 9 এর, যাতে ওভারঅল আমার ফ্যাটের পরিমাণটাও ঠিক থাকে এবং ফ্যাটের কোয়ালিটিটাও যাতে আমাদের ঠিক থাকে। কিসে, কিসে থাকে ওমেগা 3? বিভিন্ন ধরনের বাদাম যেমন আমন্ডস, ওয়ালনাটস, পিনাটস, বিভিন্ন ধরনের আমাদের যে সিডস নিয়ে আমরা কথা বলছিলাম। তারপরে কুকিং অয়েল, সবথেকে বড় আমাদের মাস্টার্ড সোর্স। অয়েল? মাস্টার্ড অয়েল, বিভিন্ন অয়েলে আমাদের ডিফারেন্ট অয়েলে ডিফারেন্ট। এবার আমি সবসময় যেমন তেল নিয়ে বলি না, তেলটা একটু রোটেশন করতে বলি। রোটেশন মানে কি? ধরো আমি মাছের ঝোল, মাছটা প্রিপারেশন করলাম, মানে প্রিপেয়ার করলাম তোমার মাস্টার্ড অয়েলে। কিন্তু দুপুরে যে তরকারিটা হয়েছে সেটা হয়তো আমি রাইস ব্র্যানে করলাম। কথার আচ্ছা। কথা। তাতে কি হয়? কোনো তেলে না তোমার ওমেগা 3 পার্সেন্টেজ অনেক বেশি থাকে, কোনো তেলে আবার ওমেগা 6 এর পার্সেন্টেজ বেশি থাকে। তো যখন আমরা এই অয়েল রোটেশনটা করি, আমরা কিন্তু এটার ব্যালেন্সটা খুব ভালোভাবে একটা মেইনটেইন করতে পারি। সেই কারণে। আ ম্যাডাম, প্রচুর আমি ডায়েরি মানে নিউট্রিশনিস্ট দেখেছি, তারা বলছে যে সূর্যাস্তের পর খাবার খেতে না। হুম। এবার ব্যাপারটা হচ্ছে যে কেন খাবো না? সূর্যাস্তের পর খাবার খেলে কি হয়? আমাদের মানে বডি, আমরা তো সবাই সূর্যাস্তের পরেই ডিনার করি। তো মানে সূর্যাস্তের পরে খাবার খেলে আমাদের বডি কি রিঅ্যাক্ট করে? বডিতে কি হয় এবং কেন খাবো না? এটা যদি মানে একটা লেম্যান হিসাবে বুঝিয়ে দিতে পারেন খুব ভালো হয়। দেখো, সূর্যাস্তের পরে খাবার আ খাওয়া উচিত নয়। সেটা না আমাদের ইন্ডিয়ান প্র্যাকটিস, মানে ইন্ডিয়ান কালচারে একটু ডিফিকাল্ট। হুম। এই কালচারে এটা সম্ভব নয়। পরিষ্কার কথা। তো আ এবার ব্যাপারটা হলো, সম্ভব এই কারণে নয়, কেন কি কারোর ওয়ার্ক কালচার ডিফারেন্ট। কেউ তো বাড়ি ফেরে হয়তো রাত ১০ টায়। রাইট। তো সে খাবে কখন? সে কি করে তার ৭ আগে খাবার খেয়ে বসে থাকবে? সেটা সম্ভব নয়। বাট বেসিক্যালি আমি যেটা মেইনটেইন করতে বলি যে একটা মিনিমাম যদি ১০ থেকে ১২ ঘন্টার একটা ফাস্টিং ডিউরেশন আমরা রাখতে পারি, এবং এই ফাস্টিং ডিউরেশন মানেই কিন্তু ইটস অল অ্যাবাউট বিং ডিসিপ্লিন। এবার সূর্যাস্তের পরেই হয়তো খাবারটা খাওয়ার হবে, সেটা ঠিক কথা। বাট এট লিস্ট তুমি একটা সাফিসিয়েন্ট গ্যাপ তো রাখছো ইন বিটুইন তোমার লাস্ট মিল
অ্যান্ড দ্য নেক্সট মর্নিং মিল তুমি যেটা নিচ্ছ দ্যাট ইজ ইউর ব্রেকফাস্ট। সেটা থাকাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং সূর্যাস্তের পরে 2 ঘন্টার ডিফারেন্স থাকা উচিত। ১২ ঘন্টা মিনিমাম আমি বলি। এবার ১২ ঘন্টাও যদি কারুর জন্য ডিফিকাল্ট হয়, এটলিস্ট ১০ ঘন্টা চেষ্টা করো। আমরা সবসময় না লোটা দিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এই ইন্টারমিটেন্ট ফাস্টিং এখন ভীষণ ট্রেন্ডিং এ চলছে। ম্যাম 16:8 16:8 শুনতে মজা লাগে 16:8 করুন তো, করুন 16:8 সবাই পারবে? ১৬ ঘন্টা না খেয়ে আর ৮ ঘন্টা ওই ফিস্টিংটা কভার করতে সম্ভব না। বিশাল। এবং এই জিনিসটাও কিন্তু টু সাম এক্সটেন্ট একটা ওই ভীষণ রেস্ট্রিক্টেড ডায়েটের মধ্যে পড়ে বিকজ এটা সাস্টেনেবল নয়। কিন্তু আমি যদি আপনাকে বলি যে আপনি মিনিমাম ফাস্টিং একটা ১০-১২ ঘন্টার করুন, এটা কিন্তু তাও আপনি চেষ্টা করতে হ্যাঁ, পারেন। মোটামুটি ৮টার মধ্যে যদি খাবার খেয়ে নিতে হ্যাঁ, পারি। আমি নেক্সট মর্নিং আবার ৯টা থেকে ১০টা তে আমাদের এমনিও ব্রেকফাস্ট টাইম হয়। এটা ইজিলি ডুয়েবল না? এবং এই জিনিসটা কিন্তু প্র্যাকটিক্যাল। তো তুমি যে কারণটা বলছি যে কেন ম্যাডাম না করে, তার কারণটা হলো আমাদের যত রাত বাড়তে থাকে, আমাদের হজম শক্তি যে ক্ষমতাটা সেটা আস্তে, আস্তে কিন্তু স্লো ডাউন হতে থাকে। আচ্ছা। এবং যত স্লো ডাউন এর দিকে আমরা যাই, যেই আমাদের ঘড়িতে ১০টা বাজলো, তখন কি হয়? বডি ওই ডাইজেশন এর যে দরজাটা বন্ধ হয়ে গেল। আচ্ছা। ইয়েস। এবং তখন কোন দরজা খুলে যাচ্ছে? হিলিং এর দরজা খুলে যাচ্ছে। রিকভারি। সারা সকাল ধরে বাবা আপনি এত পরিশ্রম করছেন, ফিজিক্যাল পরিশ্রম, মেন্টাল পরিশ্রম। তো বডি কতক্ষণ অবধি আমাদের সাথে সায় দিতে পারবে? তারও তো একটা বিরাম দরকার। তো সেই বিশ্রামটা সে নেবে কখন? যখন আমরা এই টাইমলি শুতে যাওয়া, টাইমলি ঘুম থেকে এই রুটিনে যখন আমরা আসতে পারবো আমাদের বডিও সুন্দরভাবে হিল করবে। কারণ কি এটা আমি অনেক আমার চ্যানেলে আমার অনেক পডকাস্টেও আমি বলি যে স্লিপ কোয়ালিটিটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ম্যাডাম আমি ওই ২টো নাগাদ ঘুমোতে যাচ্ছি। কিন্তু আমি ওই আপনি বলেছিলেন ৭-৮ ঘন্টা ঘুমানো দরকার আমি উঠি ৯টা। হবে না। না হবে না। কেন কি আমাদের ১০টা থেকে যে রাত ২টো এই সময় আমাদের ফিজিক্যাল রিপেয়ারিং হয়। এবং ২টো থেকে ৬টা আমাদের সাইকোলজিক্যাল রিপেয়ারিং হয়। তো আমাদের সাইকোলজিক্যাল রিপেয়ারিংটা হয়তো টু সাম এক্সটেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু ওই সময় অত অব্দি আমরা জেগে থাকি না। বাট ফিজিক্যাল রিপেয়ারিংটা হচ্ছে না। তার মানে আপনি বলতে চাইছেন যে ১০টার পর থেকে যে খাবারগুলো খাবো সেগুলো হজমই হবে না। পার্শিয়াল হজম হবে ডিপেন্ডিং অন তুমি আবার কি খাচ্ছ। আচ্ছা। তুমি এখন ১০টার হেভি মিল খাচ্ছি, ডিনার Obviously, খাচ্ছি। কেন কি এটা একটা কনসেপ্ট না? আমার বাড়িতেই এই কনসেপ্টটা আছে। আমার মাদার ইন ল যখন ধরো আমার হাসব্যান্ড বাড়িতে ফেরে, আমি দেখি যে আমাদের বাড়িতে একটা ট্রেন্ড আছে একদম সুন্দর করে গুছিয়ে তাকে খেতে দেবে এবং মাদার ইন ল সবার বাড়িতেই তাই। ছেলে খেয়ে যাচ্ছে না সকালে ঠিক করে। তো যা খাবে সে তো রাত্রে বেলাই খাবে। কিন্তু সেটা যে কি ডেঞ্জারাস একটা ইমপ্যাক্ট এ তাকে ফেলছে সেটা তিনিও হয়তো বুঝতে পারছেন না। কেন কি আমার যত কার্ব লোড আমি রাত্রে বাড়াবো তত ইট বিকামস ভেরি ডিফিকাল্ট টু ডাইজেস্ট নাম্বার 1 আর নাম্বার 2 হলো কার্ব লোড বাড়া মানে কি সেই খাবারটা খুব তাড়াতাড়ি গ্লুকোজে পরিণত হয়ে যাচ্ছে তো তার মানে কি এবার সেটা ডায়াবেটিক হোক নন ডায়াবেটিক হোক গ্লুকোজটা স্পাইক করে যাচ্ছে এবং এটা তো একটা এবং আরেকটা হলো সেই খাবারটা যখন আনডাইজেস্টেড অবস্থায় থাকছে কেন কি আমি বললাম আমার তো ডাইজেশনের দরজাই বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তখন আমি ৩টে রুটি এতটা সবজি মাছ মাংস সব কিছু নিয়ে বসলাম আল্টিমেটলি আমার কিন্তু খাবারটা পার্শিয়াল ডাইজেশন হচ্ছে। তো সেটা কিন্তু আমরা বুঝতেও পারলাম না। এবং যার জন্য দেখবে আমরা বলি, "ম্যাম রাতারাতি মনে হচ্ছে আমার ওয়েটটা বেড়ে গেল।" কেন? ওটা আসলে ওয়েট বাড়া নয়। জলের ওজন বেড়ে যাচ্ছে। এটা একটা তথ্য আছে। ১ গ্রাম কার্বোহাইড্রেট না, ১ গ্রাম কার্বোহাইড্রেট ৩ গ্রাম জল হোল্ড করে রাখার ক্ষমতা রাখে। আচ্ছা। তাহলে ভাবো তো সারাদিন আমরা কত আর কার্বোহাইড্রেট মানে ভগবানের মতো। সব জায়গায় প্রেজেন্ট। সব জায়গায় omnipresent বলে না তাই। তুমি না চাইলেও ঠিক পেছন চলে আসে। এবার ব্যাপারটা হলো আমাদের সেইভাবে ডিনারটাকে এবার ডিনারটা লাইট করা মানে এই নয় যে আমি এখন সব বাদ দিয়ে একটা ওই স্যুপ আর সবজি খেয়ে থাকবো। সেটা আমি বলছি না। বাট আমার একটা টেকনিক থাকে যে যাদের এই ধরনের চ্যালেঞ্জ রাত ১০টায় বাড়ি ফিরছে, তখন কি করবে? অলরেডি টাইমটা আমার পেরিয়ে গেছে। কিছু তো খেতে হবে। তখন আমি একটু গ্রেইনলেস ডিনারস এর উপর একটু ফোকাস করি। গ্রেইনলেস ডিনারটা কি? রাত্রে বেলায় ভাত এবং রুটি এই দুটোকে যদি অফ করে তাকে আমরা সাবস্টিটিউট করতে পারি কোনো মিলেট বেসড রুটি। মানে ধরো তুমি রুটিটা বানাচ্ছ, রুটি খাও। কিন্তু ওই হুইট রুটি মানে হুইটের না তৈরি করে তুমি যদি একটু জোয়ার বা বাজরা এগুলোর যদি নিতে পারো বা এখন দেখবে ওই বেসনের চিল্লা, গোলা রুটি কিছু প্রিপারেশন বা মিলেটস এর কিছু প্রিপারেশন। অনেক সময় হয় না দেখবে আমরা সবজিটা একটু বেশি পরিমাণে নিলাম। তার সাথে একটা কোনো প্রোটিনের সোর্স।
যারা নন ভেজিটেরিয়ান মাছ, মাংস, ডিমের মধ্যে, যারা ভেজিটেরিয়ান তারা বিভিন্ন ধরনের ডাল, হ্যাঁ? বা পনির বা tofu এই কম্বিনেশন করেও কিন্তু একটা মানুষের পেট ভরানো যায়। সো এটা টু সাম এক্সটেন্ট আমাদের সাইকোলজিক্যাল প্রবলেম যে যতক্ষণ আমি থালায় ভাত রুটিটা দেখছি, আমার মনে হয় আমি কিছুই খাইনি। এই কনসেপ্টটা এখন আমার বাড়িতেও হয়। মা তো বলে ভাত খাবি না? হ্যাঁ, তুই তো মা তুমি একটা রুটি খাচ্ছিস তোর তো পেটই ভরবে না। শক্তি পাবি না তুই। তোর শক্তি গায়ে শক্তি আসবে। ইয়েস কিন্তু ভাত শক্তি যে আনফরচুনেটলি রুটির থেকে যে আসে না। শক্তিটা তো আসে আমাদের প্রোটিন এবার সেটা মাকে কে বোঝাবে? হ্যাঁ, কে বোঝে? এবার মাকে বোঝাতে গেলে তখন একটা টাগ অফ ওয়ার লাগে যে শোন তোর থেকে আগে আমি এই ব্যাপারে এক্সপার্টাই তুই ২ দিন হয়েছে এটা নিয়ে পড়াশোনা করছিস বলে এটা মনে করিস না তুই সবকিছু জেনে গেছিস। মা মায়ের জায়গাটা ওইটাই আর ম্যাডাম আরেকটা কথা আমি তখন বলতে ভুলে গেলাম। জল নিয়ে আমরা যখন কথা বলছিলাম, আ সাধারণ মানুষের ৩ থেকে ৪ লিটার জল খাওয়া উচিত। হ্যাঁ, এই গরমের সময় কত লিটার ঠিক জল খেলে মোটামুটি ঠিকঠাক মানুষটা ডিহাইড্রেট হবে না? তুমি কত লিটার এমনি শুনে আসো? আমরা বিভিন্ন আর্টিকেল জানি, আমরা পড়ি। কেউ কত ৩ তুমি লিটার। রাফলি ৩ লিটার তুমি শোনো। কেউ বলে ৪ লিটার। এবার যদি আমি গ্লাস দিয়ে বোঝাই, কেউ বলে ৭ গ্লাস, ৮ গ্লাস, কেউ ১০ গ্লাস, ১২ গ্লাস। এইটার কখনো কোনো শেষ হবে না। হ্যাঁ? এই ব্যাপারটা আবার ভীষণ ইন্ডিভিজুয়ালাইজড একটা ব্যাপার। কাউকে আটকে দেওয়া ৩ লিটার, তুমি বলো না, তুমি হয়তো অ্যাডভাইস হিসেবে তাকে বলে দিলে ৩ লিটার। বা সেই মানুষটা হয়তো যে তুমি বললে আমরা এসি করে সারাক্ষণ আছি, জল তেষ্টা পায় না। সম্ভব ৩ লিটার এবার সে মনে করে না ম্যাডাম বলেছিল, খাই তো এখন জল। ১ দিন ২ দিন ব্যাস তারপরেই আবার গন। এটা হয় না। আর ঠিক আছে, এবার আমি যেটা জল ওই যখন আমি জল নিয়ে কথা বলছি আমি এটাও বলছিলাম যে যাদের জল ওইভাবে পছন্দ না, তারা তাদের ডায়েটে বিভিন্ন ধরনের সামার ফ্রুটস বা এই যে যেগুলো আমরা এখন দইয়ের ঘোল গরমের সময়, ছাতুর শরবত, হ্যাঁ, লেবুর জল, তারপরে বলো না ডাবের জল। আমরা তো এইভাবেও আমাদের ফ্লুইড ইনটেক মিট আপ করতে পারি। কোনো তো এরকম মানে ভাউচ করতে হবে না যে না আমাকে ৩ লিটারই প্লেন জলই খেতে হবে। এরমও এটাও কিন্তু একটা পয়েন্ট। কিন্তু সবার ঊর্ধ্বে একটা জিনিস যেটা আমি কোনোদিন পার্সোনালি শুনিনি বা কোনো আলোচনা হতে শুনিনি, সেটা হলো আর্ট অফ ড্রিংকিং ওয়াটার। হ্যাঁ, আর্ট অফ ড্রিংকিং ওয়াটার অফ ড্রিংকিং সাউন্ডস গুড। ভেরি ইন্টারেস্ট হ্যাঁ, এটা নিয়ে যখন আমিও একটু পড়াশোনা করেছিলাম, আমারও বেশ ইন্টারেস্টিং লেগেছিল যে বিষয়টা। দেখো আমরা আর্ট অফ ইটিং শুনেছি, আর্ট অফ স্লিপিং শুনেছি, আর্ট অফ ব্রিদিং শুনেছি, আর্ট অফ লাইফস্টাইল শুনেছি। আর্ট অফ লিভিং আমরা জানি, লাইফস্টাইল জানি। আর্ট অফ ড্রিংকিংটা ইজ ভেরি আনকমন টপিক। তো তখন আমি এটা অ্যাকচুয়ালি যেখানে আমি একটা রিসার্চ পেপারে পড়েছিলাম যে কি বলছে যে জলটা তুমি যে খাচ্ছ সেটার আল্টিমেট কাজ কি? যে সেটা তো ওই সেলস অব্দি পৌঁছাতে হবে। সেলসের যে এই যে সেলসের ট্রিলিয়নস অ্যান্ড ট্রিলিয়নস অফ সেলস তারা যে এত কাজকর্ম করছে, আমি ১ম এই বলেছিলাম তাদের সাস্টেনেবিলিটি টা কোথায়? ওই জলের মধ্যেই which is alkaline in nature, রাইট? কিন্তু জলের কাজটা হলো এই যে আমরা খাবার খাচ্ছি, তার থেকে আমরা যে নিউট্রিয়েন্টস গুলো পেলাম, তাকে সুন্দর করে যত্ন করে তাকে তো সেলস অব্দি পৌঁছাতে হবে। রাইট। সেটা জলটা মিডিয়াম হিসেবে কাজ করে। তো তুমি কনফিডেন্ট সেই জলটা যে খাচ্ছ, ৩ লিটার খাচ্ছ, ৪ লিটারও খাও, চলো ৩ লিটার ৪ লিটার খাও। ওটা সেলে যাচ্ছে সেটা কিনা? আদৌ পৌঁছাচ্ছে? হাউ ডু ইউ নো? ও! এইখানেই আর্টটা নিয়ে আমি পড়েছিলাম। তখন একটা কনসেপ্ট দেখলাম যে, যেটা আমরা বলি যে জল খাওয়াটা সবসময় কি করা উচিত? বসে সিপ, সিপ করে খাওয়া উচিত। মানে এটা টার্মটাই হলো সিট মুখ লাগিয়ে। না, সিট অ্যান্ড সিপ, ওকে। সিট অ্যান্ড সিপ কনসেপ্ট। এটা কি? বসো, আরামসে বসে সিপ অল্প, অল্প করে জলটা খাও। আচ্ছা। ওই দাঁড়িয়ে ঢকঢক, 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 ঢকঢক করে জল খেয়ে নিলাম। এরকম করে খাই না? ঢকঢক, ঢকঢক করেই খেয়ে নিই। চলো খেয়ে তো নিলাম। কিন্তু আমাদের বডিতে না একটা ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স আছে, যেটা কিনা তোমার এই ঢকঢক করে জল খাওয়ার সাথে সিঙ্কেই আসে না। কিভাবে? মানে হোয়াট ইজ দিস ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স? কি হচ্ছে তুমি যখন জলটা ঢকঢক করে দাঁড়িয়ে, দাঁড়িয়ে খেয়ে ফেলছো, তোমার বডি কি করছে? নিমেষের মধ্যে জলটা তো পাস করে যাচ্ছে। সে তো আর সুযোগ পাচ্ছে না যে আচ্ছা এবার আমি নিউট্রিয়েন্টকে একটু নিয়ে আসি, সেলস অব্দি পৌঁছাতে হবে। এত কাজ করার তো সুযোগই নেই। তুমি তো দাঁড়িয়ে, দাঁড়িয়ে ঢকঢক, ঢকঢক, ঢকঢক করে খেয়ে নিলে। নিমেষের মধ্যে তোমার বডির মধ্যে দিয়ে সেটা পাস অন হয়ে গেল। কারেক্ট? এবং এটা তো হলোই না এবং দ্বিতীয়ত কি হলো? জলের আরেকটা কাজ কি? এলিমিনেশন, টক্সিনস কে রিমুভ করা।
তো সেটার জন্য কি হয়, এই যে আমাদের যে টক্সিনস অ্যাকুমুলেট হয়ে আছে, ফ্লাশ আউট করতেই পারল না। তার মানে সেই টক্সিনস গুলো আবার কি হলো, আবার সেই ব্লাডার বা আবার সেই কিডনিতে গিয়ে কিন্তু জমা হচ্ছে। ভাবো। মানে আপনি সোজা বাংলায় যেটা হচ্ছে সেটা হচ্ছে আগেকার লোকেরা যখন বলতো, মানে আমি প্রচুর মুভিও দেখি, তো মুভিতেও দেখেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভিতে, হুম। যে বাবা বসো জলটা খাও। বসে জলটা খাও। হ্যাঁ? এবার এটার লজিকটা কি? আ যে তুমি যখন জলটা খাচ্ছ, জলটাও অ্যালকালাইন। তুমি যখন খাচ্ছ, ওই যে আবার ওই যে স্যালাইভার সাথে জিনিসটা মিক্স আপ হচ্ছে, যেটাও অ্যালকালাইন। ওই জলটা কোথায় যাচ্ছে? পেটে যাচ্ছে। পেটের পিএইচটা কি? এক্ষুনি আমরা আলোচনা করলাম অ্যাসিডিক। সো এবার যখন তুমি জলটা বসে খাচ্ছ, আস্তে, আস্তে খাচ্ছ, সেটা একটা টাইম পাচ্ছে ওই স্যালাইভার সাথে মিক্স হয়ে অ্যালকালাইনে পরিণত হয়ে তোমার বডি দিয়ে আস্তে, 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 আস্তে যাবার, যার ফলে কি হচ্ছে, সেই জলটা একটা সুযোগ পাচ্ছে ওই নিউট্রিয়েন্টস গুলোকে যত্ন করে নিয়ে এসে সেলস অব্দি পৌঁছানো। এবার সেলস অব্দি যখন পৌঁছাচ্ছে, তখন সেলস তোমার ব্রেনকে সিগন্যাল দিচ্ছে, ব্রেন কাজ করা শুরু করে দাও। এবার ব্রেন কি করছে, ব্রেন বুস্ট হয়ে গেল। কেন কি, সে তো পেলো নিউট্রিশনটা, তো পেলো, এতক্ষণ তো সে পাচ্ছিল না, আমি ঢকঢক করে খাচ্ছিলাম বলে। পাওয়ার পরে তার যাবতীয় যত কাজ, এবার তার কাজ হলো ডিটক্সিফিকেশন, এলিমিনেশন, সুন্দরভাবে কাজগুলো হচ্ছে। তাতে আর কোনো অসাধারণ, অসুবিধা অসাধারণ, অসাধারণ। আমার খুব ভালো লাগলো এই জিনিসটা। মানে অ্যাকচুয়ালি আমরা আগে আমাদের বাবা-মারা আগে যেগুলো বলতো অ্যাকচুয়ালি আমি জানি না তারা জেনে বলতো না জেনে বলতো, অ্যাকচুয়ালি সায়েন্টিফিক ছিল। অ্যাকচুয়ালি সায়েন্টিফিক, সব সায়েন্টিফিক। ওই ঘুরে ফিরে দেখো না, এখন সেগুলোই আসছে। হ্যাঁ, বাট সেগুলো এখন সবই ম্যাজিক্যাল কনসেপ্ট এবং সবই ওই সুপার ফুডের মতো অবস্থায়। রাইট। ম্যাম এখন একটা খুব আ নাম এসছে, সেটা হচ্ছে কোলাজেন। হোয়াট ইস কোলাজেন? আরেকটা ওই আবার সুপার ফুডের মতনই কনসেপ্ট। ম্যাম, বয়স হচ্ছে, দেখতেই পাচ্ছেন, স্কিন এইজিং। একটা কোলাজেন সাপ্লিমেন্ট নিলে কেমন? এবং সেটা কতটা প্রয়োজন? এটা আমার কাছে প্রচুর প্রশ্ন আসে। ১ম কথা কোলাজেন হচ্ছে কোলাজেনটা কি? কোলাজেনটা একটা প্রোটিন। ওকে, কোলাজেন একটা প্রোটিন, যেটা আমাদের যে টিস্যু, কানেকটিভ টিস্যু থাকে সেটার মধ্যে থাকে, এবং কোলাজেন এমন একটা জিনিস যেটা ন্যাচারালি আমার বডি তৈরি করে। বেশ। কোলাজেনটা আমার যেটা বললাম প্রোটিন, কানেকটিভ টিস্যুতে পাওয়া যায় এবং সেটার কাজ কি? এই যে আমাদের শরীরের ভেতরে বিভিন্ন ধরনের যে অর্গানস, লিভার, কিডনি, হার্ট, এগুলোকে একটা স্ট্রাকচার দিতে সাহায্য করে কোলাজেন। এটা একটা তার ফাংশন, প্রাইম ফাংশন। এবং ডেফিনিটলি যেটা আমরা শুনে থাকি যে কোলাজেন আমাদের বোন হেলথ এর জন্য ভালো। এবং বোনস নিয়ে যখন কথা বলি সেখানে লিগামেন্ট পড়ে, সেখানে টেন্ডনস এর কথা উঠে আসে, আমাদের স্কিনের জন্য ভালো, হেয়ার এর জন্য ভালো, সেগুলো সব সত্যি কথা। তো এবার ব্যাপারটা হলো যে হ্যাঁ, এটা ঠিক কথাই যে যত আমাদের বয়স বাড়তে থাকে, তত আমাদের প্রোডাকশনটা কিন্তু আস্তে, 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 আস্তে সেটা ডিপ্লিট হতে থাকে। এবং তার সাথে দেখবে, শুধু বয়স কেন, আমাদের লাইফস্টাইল, এখন এমন আমরা লাইফস্টাইল, এই পুওর লাইফস্টাইল, কিছুর ঠিক ঠিকানা নেই, ঘুমের ঠিক ঠিকানা নেই, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, কিছু নেই। এই পুওর লাইফস্টাইল, পুওর ডায়েটারি ম্যানেজমেন্ট, সবকিছুর জন্যই কিন্তু কোলাজেন মানে প্রোডাকশনটা কিন্তু হ্যাম্পার করে। এবং আমার কাছে খুব ডেফিনিট একটা প্রশ্ন আসে যে, "ম্যাডাম, কোনো ন্যাচারাল খাবার বলুন না যেখানে কোলাজেন রিচ কোনো খাবার যেটা খেলে আমরা সত্যি", অনেকেরাই হয় যারা সাপ্লিমেন্ট নিতে চায় না। তো আমাদের ইন্ডিয়ান কিউজিনে না ওরকম ন্যাচারাল কোনো খাবার নেই যে তোমার ডিরেক্ট কোলাজেন সিনথেসিস এ হেল্প করবে। ওকে। বাট এমন কিছু ফুড আইটেমস আছে যেগুলো কোলাজেন প্রোডাকশনটাকে সাপোর্ট দেয়। জি। টু সাম এক্সটেন্ট সাপোর্ট দেয়। যেমন ধরো মাছ। মাছ যদি আমরা উইথ স্কিন নিতে পারি, সেটা অ্যাকচুয়ালি কোলাজেন সিনথেসিস এ হেল্প করে। বাট স্কিন ফ্যাট, বাট অ্যাগেন দ্যাট ফ্যাট ইজ নট আ আনহেলথি ফ্যাট। মাছের ফ্যাট। এক্সাক্টলি। ওই ওমেগা 3, ওমেগা 6 বলছিলে। তুমি দেখবে না সাপ্লিমেন্ট হিসেবে কড লিভার অয়েল দেয়, হালিবার্ট লিভার অয়েল দেয়। এগুলো সবই তাই। হ্যাঁ? তারপরে ধরো তোমার বোন ব্রথ, যেটা হাড়ের ঝোল আমরা বলি না, বোন ব্রথ, সেটাও কিন্তু ভেরি গুড সোর্স অফ কোলাজেন। তারপরে আরেকটা হলো তোমার ডিম। ডিমের মধ্যে বিশেষ করে আমি বলব সাদাটা। সাদাটা বলব, তার কারণ হলো তার মধ্যে প্রোলিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড থাকে সাদাটার মধ্যে, যেটা বেসিক্যালি ওই কোলাজেন সিনথেসিসকে হেল্প করে। তারপরে আমরা এখন বাদাম নিয়ে কথা বলছিলাম, পামকিন সিড, সিসেমি সিডস, এগুলো এখন ভীষণ কমন। এই বাদামগুলোর মধ্যে কি থাকে? জিঙ্ক। জিঙ্কটাও কিন্তু কোলাজেন সিনথেসিসকে সাপোর্ট করে। আচ্ছা। আরেকটা খুব ইন্টারেস্টিং ফুড গ্রুপ হলো সাইট্রাস ফ্রুটস।
সাইট্রাস ফ্রুটস মানে এই যে আমলকি বা পেয়ারা বা এই যে সবজির মধ্যে বলো না বেল পেপার্স, রেড, ইয়েলো, গ্রিন যেগুলো আমরা পাই। এক্সিলেন্ট সোর্স অফ ভিটামিন সি এবং সেগুলো সাইট্রাস গ্রুপে পড়ে। এবং দেখা গেছে অনেক রিসার্চে আমি দেখেছি যে কোলাজেনটাকে যখন আমরা ওই ভিটামিন সি এর সাথে কম্বাইন করে নিচ্ছি না, তার সিনথেসিস বা তার প্রোডাকশনটা কিন্তু অনেক বেটার হয়। এটাও আমি পড়েছি। বাট এখন ওই যে সাপ্লিমেন্টের জগৎ, এবার কি ভালো, কি খারাপ এবং সাপ্লিমেন্টস মানেই প্রচুর অ্যাডিটিভস, বড়, বড় এই সেই মেটালস, এখন তো সব হেভি মেটালসও পাওয়া যায়, অ্যাডিটিভস পাওয়া যায়। তো সেই কারণে ওখান থেকে একটু বেছে নেওয়াটা খুব ডিফিকাল্ট। বাট বেসিক্যালি আমি যদি সাপ্লিমেন্ট কেউ নিতে চাই, আমি বলি যে একটু পেপটাইড, পেপটাইড মানে কি বলতো স্মলার ভার্সন অফ কোলাজেন। মানে কোলাজেন একটা পাওয়া যায়, একটা কোলাজেন পেপটাইড হিসেবে পাওয়া যায়। এবং পেপটাইড মানেই কি এই ছোট, ছোট পার্টিকেল হিসেবে, এবং যত তোমার ফাইন পার্টিকেল হবে সেটা অ্যাবজর্পশনটা আরো বেটার হয় আরকি। তো সেই ক্ষেত্রে যদি নেওয়া যেতে পারে তাহলে আপনি এইমাত্র সাপ্লিমেন্ট বলছিলেন। হঠাৎ আমার মাথায় আসলো প্রচুর লোক যারা জিম করে, ছেলেরাও জিম করে, মেয়েরাও জিম করে, প্রোটিন শেক নেয় হ্যাঁ, বা যেকোনো সাপ্লিমেন্ট শেক নেয়। আপনি কি মনে করেন যে সাপ্লিমেন্ট শেক করা মানে স্টেরয়েড বা বডিতে আসছে? হতেই পারে, হতেই পারে। না আমাদের বেসিক্যালি দেখো মানে আমি সত্যি আমি যখন এটা প্রশ্নটা আমি ভাবি, আমি সত্যি ভাবি যে কাশ! যদি আমাদের কোনো সাপ্লিমেন্টের প্রয়োজনই না পড়তো। এটা কিন্তু আছে। আমি কেন বলব? আগেকার দিনে তুমি যদি আমাদের ফুড চেইন নিয়ে কথা বলি, আমাদের ফুড চেইন অনেক পিওর ছিল। অনেক অফকোর্স, ভালো ছিল। অফকোর্স। হ্যাঁ, তখন আমরা জানতাম যে আমি যা খাবার খাচ্ছি না কেন, যা নিউট্রিয়েন্ট আমি ওই খাবার থেকে পাচ্ছি এটা সত্যি আমার শরীরে লাগবে। মানে এখন উইথ ডিউ টাইম যত টাইম চেঞ্জ হচ্ছে, আমরা এখন এমন একটা জায়গায় আছি যেখানের মাটি, সয়েল এভরি ডে ইট ইস গেটিং ডিপ্লিটেড। তার সাথে, সাথে কত ধরনের রোগ, যেটা আমরা ১ম এই কথা বলছিলাম। এবং সেই রোগকে আবার সারানোর জন্য কত ধরনের ট্রিটমেন্ট। এবং সেই ট্রিটমেন্টের জ্বালায় কি হচ্ছে, আমাদের পুরো নিউট্রিয়েন্ট প্রোফাইলটাই খারাপ হয়ে যাচ্ছে। বিশেষ করে ভিটামিন, বিশেষ করে প্রোটিন। সো সেইটা যখন, এটাও তো একটা ফ্যাক্ট, কিছু করার নেই। তো যখন সেটার কথা ভাবি, তখন ভাবি যে না, সাপ্লিমেন্ট কিন্তু খারাপ নয়। সাপ্লিমেন্ট নেওয়াটা খারাপ নয়, টু মেইনটেইন, টু সাস্টেইন উইথ দ্য কোয়ালিটি অফ লাইফ। বিকজ এখন আমাদের যে ধরনের লাইফস্টাইল আমরা লিড করছি, ওই গুনে, গুনে খাওয়া, এত গ্রাম প্রোটিন কারুর পক্ষে অত অত সময় নেই, অত সম্ভবও নয়। তো সেই কারণে আমি সাপ্লিমেন্টের যে বিপক্ষে তা নয়। তবে কোনো ক্লিনিক্যাল এক্সপার্টাইজ এর মানে পরামর্শ না নিয়ে তুমি তোমার মন পছন্দ মতো যা ইচ্ছা সাপ্লিমেন্ট নিয়ে যাচ্ছ, বডি সেটার কিন্তু সাইড এফেক্টও আছে। সবার আগে এইটা, গাট হেলথ টল। খারাপ। আমি আমি নিজে এক্সপেরিয়েন্স, আপনি সাপ্লিমেন্টটা বন্ধ করে দেখুন তো গাট হেলথের সমস্যা হ্যাঁ ম্যাডাম, তবে থেকে প্রোটিন সাপ্লিমেন্টটা বন্ধ করেছি, আমার গাট হেলথের কন্ডিশন খুব ভালো। কেন বলো তো? বিকজ অফ দি অ্যাডেড হিডেন সুগার, ইয়েস, ইয়েস, ইয়েস। বিকজ অফ অ্যাডেড ফ্লেভার, বিকজ অফ ফিলার্স। এখন অনেক, এখানে তো আমি ব্র্যান্ডের আর ম্যানুফ্যাকচারের নাম বলব না, বাট আমি যেহেতু প্রচুর আসে আমার কাছে, আমি যখন ডিটেইল স্টাডি করি, তুমি ভাবতে পারবে না তারা না এক্সট্রা অ্যাডেড ওই ফিলারগুলো ঢোকাচ্ছে ওই ব্র্যান্ডে, বা এক্সট্রা অ্যাডেড অ্যামাইনো অ্যাসিডগুলো আর্টিফিশিয়ালি ঢোকাচ্ছে। কেন? না ওই অ্যামাইনো স্পাইকটা ক্রিয়েট করার জন্য। হোয়াট ইজ অ্যান অ্যামাইনো স্পাইক? এই স্পাইকটা মানে হলো একটা লেবেল তৈরি করে ওরা, লেবেল। লেবেলটা কেন তৈরি করে? দেখানোর জন্য যে দেখো আমার প্রোডাক্টে কত অ্যামাইনো অ্যাসিড আছে। আর অ্যাকচুয়ালি কিন্তু ওটা ফলস। ও তো এই টার্মিনোলজিটাকে আমরা বলি লেবেল ইনঅ্যাকিউরেসি। এবার কি করে বুঝবে? সে এখন অনেক গল্প, সে এখন আমাদের এই পিঙ্ক টাইগার টেস্টিং, অনেক কিছু এখন টেস্টিং এর মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। সেটা একটা লম্বা একটা গল্প হবে। বাট দিজ আর অ্যাকচুয়ালি দ্য বিটার ট্রুথ। বাট আমি এটাই বলি যে যতটা ন্যাচারালি, যতটা ন্যাচারালি নেওয়ার চেষ্টা করতে পারো। সাপ্লিমেন্ট অ্যাগেন ইটস ভেরি মানে ক্ষণস্থায়ী। তুমি সারা জীবন, আজকে ডক্টররাও যখন ভিটামিন মিনারেলস এর সাপ্লিমেন্ট দেয়, কেউ বলে সারা জীবন খাও। ২ মাস খান, আবার গ্যাপ দিন, আবার পরে খান। কেন? যাতে ওই হাইপার ভিটামিনোসিস বা হাইপার মিনারেল অ্যাকুমুলেশন এইটা যাতে না হয়। সেটা করলে কিন্তু আবার আরেক সমস্যায় আমরা পড়ব। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমার কাছে আরো অনেক কোয়েশ্চেন আছে।
কিন্তু টাইমের একটা ব্যাপার আছে। তো সেইজন্য আজকের জন্য আপাতত এতটুকু থাক। সময় সুযোগ পেলে আবার আপনাকে আমি বলব, আপনার সাথে আরো অনেক গল্প করব। খুব ভালো লাগলো। অনেক কিছু নতুন, নতুন জিনিস আমি জানলাম। আমার মনে হয় যে দর্শক পুরোটা দেখলে আরো, আরো ভালো লাগবে ওদের। অনেক কিছু শিখবে। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো। খুব ভালো থাকবেন, সবার ভালো রাখবেন, সবাইকে ভালো রাখবেন। দায়িত্ব, বিশাল বড় একটা রেসপন্সিবিলিটি। থ্যাংক ইউ। নমস্কার।